ডাটা সায়েন্টিস্ট অথবা সাইবার সিকিউরিটি সায়েন্টিস্ট, ব্লকচেইন ইঞ্জিনিয়ার, এমএল বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এই সবগুলোই কিন্তু বা রোবোটিক্স ইঞ্জিনিয়ার, এই সমস্ত কোচিংগুলো কিন্তু আসলে বলা হয় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পিলার অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এবং প্রত্যেকটা টেকনোলজি কিন্তু বেসিক্যালি ডেভিয়েটেড বাই এআই এন্ড মেশিন লার্নিং। সমস্তগুলো সাইবার সিকিউরিটি করতে গেলেও আসলে আমাকে এআই মেশিন লার্নিং ব্যবহার করতে হবে। আমি যদি একটা হিউম্যানয়েড রোবট অথবা ইন্ডাস্ট্রি স্মার্ট রোবট বানাতে চাই, সেখানে কিন্তু আমাকে এআই মেশিন লার্নিং ব্যবহার করতে হবে। আমি যদি একটা একদম ব্লকচেইন বেসড একটা টপ লেভেলের সিকিউরিটি সিস্টেম ডিজাইন করতে চাই, তাহলে সেখানে আমার এআই মেশিন লার্নিং আসলে ব্যবহার করতে হবে। আমি যদি একটা স্মার্ট অফিস অথবা স্মার্ট ইউনিভার্সিটি অথবা স্মার্ট ক্যাম্পাস বা স্মার্ট বাংলাদেশ যদি আমি বানাইতে চাই ফর এক্সাম্পল, তাহলে কিন্তু আমাকে এআই মেশিন লার্নিং আসলে ব্যবহার করতে হবে। সো এই জন্য বলা হয় এআই হচ্ছে সমস্ত টেকনোলজিগুলোর আসলে কি একদম মূল টেকনোলজি। সো এটা আমাকে জানতেই হবে। এটা আমি ডেভেলপার হিসেবে কাজ করি আর ইউজার হিসেবে কাজ করি, সেটা কিন্তু অবশ্যই আমাকে সব জানতে হবে। সো আজকে আমরা সেরকম কিছু ইনসাইট আসলে আমরা জানার চেষ্টা করব। ইতিমধ্যে তো আসলে আমার সম্পর্কে অনেক কিছু বলা আছে, তো আমি আর এটা বলছি না। আচ্ছা, তো আমি মূল আইডিয়াতে শুরু করার আগে সবসময় আমি একটা ভিডিও সবার সাথে শেয়ার করতে চাই। আজকেও আমি সেরকম একটা ভিডিও শেয়ার করব, এবং এটা দেখলে মনে হবে যে আসলে মেশিনকে কি মানুষের মতো বুদ্ধিমান করে বানানো সম্ভব। তো এআই এর মূল কাজে কিন্তু এটা। এআই যখন পৃথিবীতে যাত্রা শুরু করে, তখন বিজ্ঞানীদের একটা জিজ্ঞাসা ছিল যে এআই দিয়ে আসলে কি হবে, এটা দিয়ে কি করা হবে। তখন বলা যায় এআই হচ্ছে এমন একটা টেকনোলজি হবে, এমন একটা বিজ্ঞান হবে অথবা এমন একটা প্রযুক্তি হবে, যেটা দিয়ে এমন কোনো সিস্টেম আর্টিফিশিয়ালি বানানো হবে, যেই সিস্টেমটা যে কোনো কাজ মানুষের মতো করে করবে অথবা মানুষের চাইতে ভালোভাবে করবে। So equal to the human being or exceed to the human intelligence, এরকম সিস্টেম যদি বানাতে পারে তাহলে সেটাকে বলা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা হার্ডওয়্যার সফটওয়্যার যাই হোক না কেন। সো এখন পর্যন্ত আসলে ওই লেভেলে পৌঁছানো যায় না। তো বিজ্ঞানীরা নাম দিয়েছে এটাকে এক্সট্রিম ড্রিম অফ এআই। এআই এর চূড়ান্ত স্বপ্ন, চূড়ান্ত গোল কি? এই সিস্টেমটা যে কোনো কাজ কমপক্ষে মানুষের মতো করে বুদ্ধিমত্তা দিয়ে সলভ করবে অথবা মানুষের চাইতে আরো ভালোভাবে সলভ করবে, সেইটার নামই হচ্ছে বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। সো একটা মানুষের মধ্যে যদি অনেক কিছু থাকে, মানুষ দেখতে পারে, শুনতে পারে, গাইতে পারে, হাঁটতে পারে, বুঝতে পারে, চিন্তা করতে পারে, প্রবলেম সলভ করতে পারে, তো এআই মানে হচ্ছে আসলে সমস্ত কোয়ালিটি তার মধ্যে আসলে থাকবে। তাহলেই আসলে এআই মানুষের মতো করে বুদ্ধিমত্তার সাথে একটা কাজ সলভ করতে পারবে। বাট টেকনোলজিক্যাল ইনোভেশন, হার্ডওয়্যার লিমিটেশন, অ্যালগরিদমিক লিমিটেশনের কারণে এখনো আসলে সেই জায়গায় পৌঁছানো সম্ভব হয় না। বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাজ কিন্তু মেশিন বা এআই এজেন্ট অনেক ক্ষেত্রেই মানুষের জায়গায় ভালোভাবে পারফর্ম করতে পারে। ফর এক্সাম্পল, দাবা খেলা। আমরা ডিপ ব্লু সিস্টেমের নাম জানি। তো ডিপ ব্লু যে সুপার কম্পিউটার, যেটা ফেমাস ফর প্লেইং দ্য চেস। দাবা খেলার জন্য সবচেয়ে বেস্ট সিস্টেম হচ্ছে ডিপ ব্লু। মানুষের মধ্যে যে চ্যাম্পিয়ন, সেও কিন্তু ডিপ ব্লুর সাথে এখন দাবা খেলায় আসলে পারে না। বিকজ যেখানে প্রচুর পরিমাণ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, কম্পিটিশন করতে হয় খুব কম সময়ে, সেই জায়গায় কিন্তু কম্পিউটার অনেক ভালো হিউম্যান ব্রেনের থেকে ফাস্ট আসলে কাজ করে। ফর এক্সাম্পল, ইন্ডাস্ট্রিয়াল রোবট, যেখানে শক্তির কাজ আছে। ইন্ডাস্ট্রিয়াল রোবটে গিয়ে দেখবো যে আমরা একটা রোবট বড় বড় ক্রেন তুলে, দুইটা হাত দিয়ে বড় বড় ক্রেন তুলে, যেখানে 50 জন মানুষ হতো সেটা তোলা সম্ভব। তো এরকম অনেক ক্ষেত্র আছে। একদম অটোনোমাস ড্রাইভিং, যেখানে ড্রাইভার ছাড়াই আসলে গাড়ি চালাতে পারে, এবং অনেক ক্ষেত্রেই মানুষের ড্রাইভারের চাইতেও সে লজিক্যালি অনেক সিদ্ধান্ত বেটার নিতে পারে। এরকম অনেক টাস্কে কিন্তু এখন করা সম্ভব। ফর এক্সাম্পল, চ্যাটজিপিটি একটা সিস্টেম, একটা এআই বেস সিস্টেম, যেটা আসলে 120টারও বেশি ভাষা ব্যবহারের দক্ষতা আছে, এবং এক সিস্টেম গান লিখতে পারে, কবিতা লিখতে পারে, রচনা লিখতে পারে, যে কোনো কিছু উত্তর দিতে পারে,
অনেক কিছু কিন্তু আসলে করতে পারে। একজন মানুষের পক্ষে 120টা ভাষা জানা বা সেটা ব্যবহার করে কোনো কিছু লেখা কিন্তু সম্ভব না, বাট মেশিন কিন্তু দেয় অনেক ক্ষেত্রে খুব ভালোভাবে পারে। কিছু কিছু লিঙ্গুইস্টিক ভেরিয়েশন এখনো আছে, বাট ইন ফিউচারে এটা হয়তো আরো অনেক বেশি পারফেক্ট হবে। সো এখন যদি আমরা দেখেন মেশিন এবং মানুষের মধ্যে ব্যাটল, এই লোকটা কিন্তু টেবিল টেনিসের চ্যাম্পিয়ন। আমরা দেখছি যে এই যে একটা মেশিন বা একটা রোবোটিক আর্ম, এটা জার্মানি কুকা রোবোটিক্স নামে একটা রোবোটিক কোম্পানি তৈরি করে। তো আমাদের কাছে কি মনে হয় এই যে রোবোটিক আর্মটা বা এই যে রোবটটা কি কিছুটা হলেও কি বুদ্ধিমত্তা আছে? সেই যে খেলাটা খেললো মানুষের মধ্যে সবচেয়ে বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, তার সাথে যে এখানে যে ব্যাটলটা আমরা দেখলাম টেবিল টেনিসের ব্যাটলটা, তার মানে কি মনে হয় সে কি আমাদের মতো এরকম মাঝে মধ্যে টিটি খেলতে পারে এরকম খেলোয়াড়? যে বোঝা যাচ্ছে যে চ্যাম্পিয়নের মতো না হইলেও ওনার কাছাকাছি কিন্তু তার একটা এক্সপার্টিস আছে, নিশ্চয়ই তার একটা এখানে সেই ক্যাপাসিটি আছে। তার মানে মনে হয় যে না তার কিছু বুদ্ধিমত্তা আছে বলে এটা কিন্তু আমাদের মনে করা যায়। সো এআই এর আসলে বিষয়টাই উদ্দেশ্য এটা যে আসলে যে কোনো কাজ আছে, যদি আমাকে বলে যে তোমাকে ওই বাজারে পাঠাইলাম ওখান থেকে ওষুধটা নিয়ে আসো, আমি একজন মানুষ আমার যদি কোনো সাবঅর্ডিনেট থাকে তাকে বললাম সে নিয়ে আসে। সিমিলারলি সেই কাজটা যদি আমি একটা হিউম্যানের রোবটকে বলি যে তুমি ওষুধটা নিয়ে আসো, তাহলে সেই কাজটা যদি সে একইভাবে হিউম্যানের মতো পারফেক্টলি করতে পারে তাহলেই তাকে ইন্টেলিজেন্স সিস্টেম আসলে বলা যেতে পারে। সো যে কোনো কাজ যে কোনো কিছু যদি সে মানুষের মতো বা মানুষের যেটা ভালো হিসেবে করতে পারে তাহলে তাকে বোঝা যাবে যে তার মধ্যে নিশ্চয়ই কোনো বুদ্ধিমত্তা আসলে আছে। তো আমরা আগে বললাম যে এআই এর যে রেভলিউশন হচ্ছে বা যে রিভলিউশন হচ্ছে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে কিন্তু আসলে এআই কে আমরা ব্যবহার করছি এবং আমাদের যে ট্রেডিশনাল যে চিন্তা ভাবনা বা যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু আগের মতো আসলে নাই। আমরা এখন ঘরে বসেই ওয়েদার ফোরকাস্ট জানতে পারি অনেক বেশি পারফেক্টলি যে আজকে কালকে আগামী এক সপ্তাহ আগামী এক মাসে আসলে ওয়েদার ফোরকাস্ট কি থাকবে, বিকজ they are using the machine learning technique, weather prediction. Machine learning দিয়ে খুব ভালোভাবে স্যাটেলাইট ডাটা অ্যানালাইসিস করে আসলে বোঝা যায় যে ওয়েদার প্রেডিকশনটা আসলে কি হবে। সেরকম অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা প্রতিনিয়তই টেকনোলজির উপর নির্ভরশীল। সো এইটার উদ্দেশ্য কি যে আসলে কোন উদ্দেশ্য আমি যে সমস্ত কাজগুলো করি সেগুলো কাজগুলো আরো এফিশিয়েন্টলি কিভাবে করা যায়, আরো অপটিমালি আসলে কিভাবে করা যায়, আরো পারফেক্টলি আসলে কিভাবে আসলে করা যায়, যার ফলে এই এআই এর ফলে যে কোনো ক্ষেত্র আমার পার্সোনাল লাইফ, আমার ইন্ডাস্ট্রি, আমার শিক্ষা প্রতিষ্ঠান, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড, স্পোর্টস, ইকোনমিক্স, ইভেন পলিটিক্স, সব জায়গায় কিন্তু আসলে এই প্রযুক্তির ব্যবহার করা আসলে সম্ভব এবং সেটা অনেক ভালোভাবে আসলে করা সম্ভব। যার ফলে আমাদের জীবনের এমন কোনো জায়গা নাই যেটা আসলে এআই এর কারণে পরিবর্তনশীল বা পরিবর্তন বাধ্য। আর তার সাথে সাথে কিছু সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। এটা বড় সমস্যা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে জব হারানোর যে সমস্যা। আর মেশিন যদি একটা কাজ করে এবং সেইটা যদি মানুষের থেকে অনেক তাড়াতাড়ি দ্রুত এফিশিয়েন্টলি করতে পারে, অনেক জায়গায় কিন্তু আসলে মেশিনের মানুষের পরিবর্তে মেশিন ব্যবহার করা হয়। যেমন আমাদের দেশের মূল ইনকাম হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এবং আমরা জানি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বেশিরভাগ হচ্ছে ফিমেল বা উইমেন যারা তারা সেখানে কাজ করে এবং এই পুরো কাজটাই হচ্ছে ম্যানুয়াল। বাট উন্নত বিশ্বে যখন এখানে অটোমেটিক সুইং মেশিন, এখানে রোবোটিক সেলাই মেশিন বা রোবোটিক যে কাটিং মেশিন, এগুলো যখন আসলে ইনস্টল হবে এআই বেস, তখন একটা সুবিধা হবে যে ওইখানে একদম অপটিমাল যতটুকু কাপড় দরকার ঠিক ততটুকু কাপড়, যেরকম ডিজাইন দরকার সেরকম ডিজাইন, এবং সেখানে যদি অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি অ্যাড করা হয় তাহলে কাস্টমার তার নিজের মতো করে কাপড় অর্ডার দিতে পারবে এবং কয়েক মিনিটের মধ্যেই পুরো কাপড় সেলাই করে জামা তৈরি হয়ে যাবে। এবং সেই জামা তৈরি হওয়ার আগেই চাইলে অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে সেটা পরে দেখতে পারবে যে এটা তাকে কতটা সুন্দর লাগে, কতটা ভালো লাগে, ফিট হয় কি, এবং সেই অনুসারে সে কিন্তু অর্ডার করতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে যদি আমি টেকনোলজি ব্যবহার করি, এখানে প্রচুর পরিমাণে লোক, বাংলাদেশের এ হিসাবে বলা হচ্ছে যে 15 থেকে 40% পর্যন্ত বাংলাদেশের মানুষ গার্মেন্টস সেক্টরে বিশেষ করে চাকরি আসলে হারাবে যদি আমি এই টেকনোলজি আসলে অ্যাডপ্ট করি। তো এটা একটা সংখ্যার বিষয় যে এটা কিভাবে আসলে অ্যাডজাস্ট করা হবে।
তাছাড়া এআই যে ব্যবহার হচ্ছে, এআই কিন্তু যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আমি পরে আসলে দেখাবো এআই এর কারণে অনেক তথ্য ফাঁস হয়ে যায়, আবার অনেক তথ্য সিকিউর করা যায়। এরকম অনেক বিষয় আছে যেগুলোতে আসলে একটা ইথিক্যাল, একটা স্ট্রং একটা ইথিক্যাল কনসিডারেশন দরকার। যে যদি মানুষ যদি এটাকে ভুল কাজে ব্যবহার করে, বিশেষ করে যারা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ পছন্দ করে, আগে ছিল বুশ, কথায় কথায় যুদ্ধ বাধায় দেয়, তো এরকম লোকদের হাতে যদি টেকনোলজি পড়ে তাহলে কিন্তু সেটা আবার মানুষের মানব সভ্যতার বিকাশে কঠিন কারণ হতে পারে। সেই জন্য বলতে অবশ্যই সেফ এন্ড ইথিক্যাল ইউজ অফ এআই। কারণ এআই কিন্তু কোনো মারণাস্ত্রের চেয়েও আসলে কম না। এটা যেরকম মানুষের জীবনকে অনেক বেশি উন্নত করতে পারে, আবার মানুষের সভ্যতাকে ধ্বংস করেও দিতে পারে। সো দ্যাটস ওয়াই এইটার একটা ইথিক্যাল ইউজ আসলে দরকার। সো স্টুডেন্টদের জন্য বলছি, যেটা বল এআই আসলে কি, এআই সিম্পলি হচ্ছে দরকার। এআই আসলে একটা মানুষের মতনই কোনো কিছু, এটা রোবট হতে পারে, এটা সফটওয়্যার হতে পারে। এইটা আমি একটা চেয়ার বানাইলাম ফর এক্সাম্পল, রোবোটিক চেয়ার। তো সেই চেয়ারটা এরকম হবে যেটা নিশ্চয়ই এখনকার যে চেয়ার আছে এরকম মতো হবে না। এই রোবটের সাথে একটা আমার কমিউনিকেশন করার, ইন্টারেকশনের একটা সুযোগ থাকবে। আমি বললাম যে চেয়ার তুমি এখানে আসো, চেয়ার এখানে চলে আসবে, তার মানে তার সাথে একটা রিলেশন আমার আসলে বিল্ড আপ হয়। এবং সে যদি বলে না তুমি একটু 20 ডিগ্রি হেলান দিয়ে বসো, একটু আরাম করে বসো, সে 20 ডিগ্রি হেলান করে। তো যে কোনো কিছু দিয়ে আমি আসলে টেকনোলজি ব্যবহার করতে পারি, কিন্তু তার সেই দক্ষতা থাকতে হবে। তো আসলে বেসিক্যালি হচ্ছে আমরা কি, আমরা এমন কোনো জিনিস ক্রিয়েট করতে চাই, মানে একটা অ্যালগরিদম দিয়ে বানাতে চাই যেটা অবশ্যই ইন্টেলিজেন্ট হবে এবং হিউম্যান এআই কিন্তু সবসময় হিউম্যান ইন্টেলিজেন্সের সাথে কম্পেয়ার করা হয়। মানে মানুষ যে কোনো কাজ যেভাবে করে, ওই সিস্টেমটাও আসলে সেই কাজটা সেভাবে যদি করার সক্ষমতা তৈরি হয়, তাহলে তাকে আমরা এআই সিস্টেম আসলে বলতে পারি। তো স্পেশালি বেসিক্যালি আসলে এআই মানে হচ্ছে সফটওয়্যার কম্পিউটারের মিলেই একটা সিস্টেম, যেটা মিলে আসলে এই কাজগুলো আসলে করবে। সো দুটো প্রকার আসলে এআই আছে। একটা তো হচ্ছে এক্সপার্ট সিস্টেমে কভার করে, যেমন এখানে ইন্টেলিজেন্ট বিহেভিয়ার, তারপরে কিভাবে আসলে শিখে, বাচ্চারা যখন শিখে এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন কিছু দেখে আসলে শিখে, তারপর সে এক্সপ্লেইন করতে পারে, ডেমনস্ট্রেট করতে পারে, এগুলো একটা বিষয় আছে। আর আরেকটা হচ্ছে ট্রেনিং সিস্টেম দ্যাট আন্ডারস্ট্যান্ড, থিংক, লার্ন, বিহেভ লাইক হিউম্যান। মানে দুইটা বিষয়, একটা হচ্ছে হিউম্যানের মতো কাজ করা, সেটা হিউম্যানের মতো হইতে হবে এমন কোনো কথা নাই। যেমন পেট, রোবট পেট আছে, যেমন ফর এক্সাম্পল আসিমো হচ্ছে এক ধরনের রোবট, আইবো হচ্ছে আরেক ধরনের রোবট। আসিমোটা হচ্ছে মানুষের মতো, মানুষের দুইটা হাত আছে, দুইটা পা আছে, মাথা আছে, এরকম। আর আইবো হচ্ছে আসলে কি ডগের মতো, কারণ ডগ পৃথিবীতে স্টাডিজ দেখা গেছে মানুষ সবচেয়ে বেশি প্যাট হিসাবে প্রথম হচ্ছে ডগ, মানে বেশিরভাগ মানুষ ডগকে তার প্যাট হিসাবে আসলে পছন্দ করে। তো এখন রোবোটিক ডগ যদি আমি বানাতে চাই, তাহলে সেই ডগটা যদি মেটালিক হয়, তাহলে মানুষের মধ্যে কিন্তু একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে না। কারণ একটা ডগের মধ্যে যে বায়োলজিক্যাল বিষয় আছে, যেমন অনেক সময় বিড়ালকে যদি আদর করে, দেখবে যে বিড়ালের গলা দিয়ে এক ধরনের স্বর হয়, কুকুরকে আদর করলে কুকুর লেজ নাই। আর এই যে বায়োলজিক্যাল যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু রোবটের মধ্যে থাকতে হবে। যদি থাকে তাহলে ওইটাকে আমি ইন্টেলিজেন্ট ডগ বলতে পারবো, আদারওয়াইজ কিন্তু এটাকে ইন্টেলিজেন্ট এজেন্ট বলা যাবে না। তো যাই আমি তৈরি করতে কেন, তার ইন্টেলিজেন্সটা অবশ্যই ওই ক্রিয়েটরের মতো আসলে হইতে হবে, এবং এইটাই আসলে এআই আসলে মূল উদ্দেশ্য। তো বেসিক্যালি এটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির মিশে আসলে একটা সিস্টেম তৈরি করা, এবং যেখানে ম্যাথমেটিক্স আছে, সাইকোলজি আছে, কম্পিউটার সায়েন্স, বায়োলজি, ইঞ্জিনিয়ারিং, লিঙ্গুইস্টিক, ল আছে, এথিক্স আছে, অনেক কিছু মিলে আসলে এআই সিস্টেম আসলে ডেভেলপ করতে হয়। সো বর্তমানে 3 ধরনের এআই আমরা দেখি। এখন আমরা যে এগুলো দেখি, এগুলো হচ্ছে বেসিক্যালি উইক এআই বলা হয়। উইক এআই মানে হচ্ছে এগুলো এক ধরনের কাজ করতে পারে, মানুষের মতো সব ধরনের কাজ করতে পারে না। একটা মানুষ যেমন অল্প গান করে, অল্প নাচ পারে, অল্প কবিতা পারে, অনেক কিছু অল্প অল্প করে সে পারে, কিন্তু এখন এমন সিস্টেম বানানো সম্ভব হয় না যে একটা সিস্টেম মানুষের মতো সবই পারে। কিন্তু কিছু কিছু কাজ খুব ভালো পারে। যেমন যদি আমরা ড্রাইভারলেস কার করি, ওইটাও একটা এআই সিস্টেম বা এআই, যাতে সে গাড়ি চালাতে পারে, তার জন্য আসলে কোনো হেল্পের প্রয়োজন থাকে না। আমরা ড্রোন দিয়ে খাদ্য পাঠাতে পারি, দেখছি অনেক ড্রোন আছে,
রেস্টুরেন্টে অনেক রোবট আছে, সে খাবার সার্ভ করতে পারে। এরকম অনেক আছে, আমাদের চ্যাটবট আছে যে আমাদের সাথে কনভারসেশন করতে পারে। অনলাইন চ্যাটবট কিন্তু সফটওয়্যার সিস্টেম, অনেকে হয়তো ইউজ করছে। একবার অনলাইনে ওয়েবসাইট খুললে পাশে একটা মেসেজ বক্সের মতো চলে আসে যে তোমাকে আমি কোনো হেল্প করবো কিনা, এবং ওইখানে ইন্টারাকশনের মাধ্যমে, টেক্সট ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু আমি আমার আনসার পাইতে পারি। এখন কিন্তু এগুলোতে ভয়েস আমরা আছে, ভয়েস দিয়েও কিন্তু আসলে ট্রেড করতে পারি, বাট এটা কিন্তু বেসিক্যালি একটা সফটওয়্যার। অনেক সফটওয়্যার আমরা দেখছি যে এখন তো চায়নাতে নিউজ প্রেজেন্টার যারা খবর পড়ে সেটা রোবট দিয়ে পড়ানো হচ্ছে। এটা একটা আর্টিফিশিয়াল অ্যাসেন্ট, ছবি দেখে মনে হয় মানুষের মতো, আসলে একটা রিয়েল মানুষ না। এবং যত ধরনের এখন যে রিকমেন্ডেশন সিস্টেম অথবা যে অ্যাসিস্ট্যান্ট, যে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্স, যেগুলো আগে আমরা রিসিপশন হিসেবে যারা কাজ করতো, এখন কিন্তু ভয়েস অটোমেটেড সিস্টেমের রিসিপশনের কিছু না, ওটা কিন্তু একটা সফটওয়্যার সিস্টেম যে আমার সাথে কনভারসেশন করতে পারে মানুষের মতো করে। এরকম অনেক জায়গায় কিন্তু এই ধরনের, তো এগুলো যেহেতু একটা কাজ পারে সেই জন্য এগুলোকে আসলে উইক আই বলা হয়, বা এটা হয়তো ন্যারো আই বলা হয়। বাট কিছু কিছু জিনিসের ক্যাপাসিটি আস্তে আস্তে আমরা ন্যারো রেখে ফিউচারে দিকে যাচ্ছে। এখন যেমন ফর এক্সাম্পল চ্যাটজিপিটি, তো ভাষার ব্যবহার করার জন্য দক্ষতা আছে চ্যাটজিপিটি অনেক ক্ষেত্রেই অনেক ভাষা মানুষের চাইতে অনেক ভালোভাবে ব্যবহার করতে পারে। কারণ একজন মানুষকে যদি আমি বলি যে তুমি এরকম একটা জিনিস লেখো, 200 পেজ 100 পেজ 50 পেজ লিখো 1 মিনিটে, এটা আসলে সে যত বড় বিজ্ঞানী হোক না কেন তার পক্ষে 200 পেজের একটা জিনিস 1 মিনিটে লেখা সম্ভব না। চ্যাটজিপিটি কিন্তু মোটামুটি 1 মিনিটে লেখা, সে 200 কেন 2000 পেজের একটা লিটারেচার তোমার সামনে উপস্থিত করে দিতে পারবে। এবং তুমি অনেক প্রশ্নের উত্তর করলে সে আনসার করতে পারবে, আমি হয়তো সেটা নাও জানা থাকতে পারে, এরকম অনেক কিছু কিন্তু আসলে পারে। তার মানে সেইখানে কিছুটা হইলেও তাকে স্ট্রং এআই বলা যায়, কিন্তু পুরোপুরি স্ট্রং এআই না। কারণ কি, আমরা আসলে কিরকম চাই, আমরা চাই সেরকম এআই। ওই যে বলছিলাম যে এআই এর ক্যাপাসিটি হবে মানুষের থেকে বেশি অথবা কমপক্ষে মানুষের সমান। সেই এআই এজেন্ট কিন্তু এখনো আমরা আসলে তৈরি করতে পারি নাই, কিন্তু বিজ্ঞানীদের ইচ্ছা হচ্ছে আমরা আস্তে আস্তে সেগুলোতে যাবো এবং সেটাই হবে। এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন দাবা খেলতে পারে, এগুলো হচ্ছে উইক এ, এখানে একটা কাজ সে পারে। এখানে আলফাগো নামে আরেকটা গেম আছে যেটা কোরিয়াতে আপনার জনপ্রিয়, এটা দাবার চাইতেও আরেকটু কঠিন টাইপের গেম, সেটাও কিন্তু কম্পিউটার মানুষের চাইতে ভালো খেলতে পারে। এখানে অনেক ধরনের ছিল, যেমন মিস্টার রোবার্টো, এটা হচ্ছে একটা আসলে অনলাইন সিস্টেম যেটা সাইবার সিকিউরিটি রিলেটেড অনেক সলিউশন দিতে পারে তাকে জিজ্ঞাসা করলে। সো এখানে স্ট্রং এআই এর মধ্যে কিছু আছে, যেমন চ্যাটবট। এই চ্যাটবট গুলোর একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে, মানে গ্রাফিক্যাল অ্যাপিয়ারেন্স আছে, এবং সে মোটামুটি ফেশিয়াল এক্সপ্রেশন, চোখের এক্সপ্রেশন, হাতের মুভমেন্ট, বিভিন্ন কিছু মুভমেন্ট সে আসলে সিমুলেট করতে পারে একদম মানুষের মতো। কথা বললে মনে হবে যে আমি মনে হয় তার মধ্যে, তার সে লাইক নরমালি ছবি হইলে কি হয়, ছবি কিন্তু লাইক মনে হয় না, বাট সেই ছবিটা যদি মুখটা নাড়তে পারে, কথা বলার সময় চোখগুলো পিট করতে পারে, বডি মুভ করতে পারে, আমার দিক তাকাইতে পারে, তাহলে মনে হবে কি এটা মনে হয় কোনো একটা লাইক কোনো কিছু। এরকম অনেক ক্ষেত্রে পারে, যেমন সোফিয়া রোবট তো আমরা দেখছি কিছুটা হইলো সে কনভারসেশনের ক্ষেত্রে কিন্তু মোটামুটি সে ভালো, কিন্তু তার ফেশিয়াল এক্সপ্রেশন গুলো এখনো মেকানিক্যাল মনে হয়, মানুষের মতো হিউম্যান লাইক মনে হয় না, বাট আস্তে আস্তে তো সেটা পারফেক্ট করা সম্ভব হবে। তো এগুলো কিছুটা হইলো স্ট্রং এর ফ্লেভার আসলে আছে। কিন্তু আমরা আসলে কোথায় যেতে চাই, আমরা যেতে চাই আসলে এইখানে যেটাকে বলে সুপার ইন্টেলিজেন্স। আমরা অনেকে মুভি দেখি তো, তাই না, হিন্দি ইংলিশ মুভি কম দেখলেও হিন্দি মুভি তো আমার মনে হয় না যে বাংলাদেশি ছাত্ররা অন্তত বাংলা ছবি যেতে বেশি দেখে। তো রোবট নামে একটা মুভি ছিল হিন্দুতে, তাই না, এই প্রথম ছবিটা ওই যে কোনার রজনীকান্ত ছবি থেকে নেওয়া, সেই রোবটের মুভি যদি দেখে থাকি ওখানে দেখা যায় যে একটা রোবট কত কিছু করতে পারে, এবং একটা সময় সেই রোবট নিজেই নিজেকে বানানো শুরু করে, ক্লোন করে করে এরকম কয়েকশো রোবট সে বানায় ফেলে। আলটিমেটলি সুপার ইন্টেলিজেন্স যখন ডেভেলপ হবে তখন এই কাজটাই হবে, ওই রোবট সব কিছুই করতে পারবে এবং সে নিজেকে নিজে বানাতে পারবে। যদিও এখানে প্রশ্ন আছে বানাইলে কি এটা মানুষের জন্য ক্ষতিকারক হবে কিনা, সেটা অন্য ডিবেট, কিন্তু এই যে আসলে যদি করতে পারে তাহলেই বলা যাবে যে এটা হিউম্যানের বুদ্ধিমত্তাকে এক্সিট করতে পারে। এরকম আসলে আমরা চাই। আর এইগুলো ক্ষেত্রে এটা বাইসেন্ট্রিক ম্যান নামে আরেকটা ছবি আছে হলিউডের,
এইখানে দেখা যায় যে রোবটের মধ্যে এক সময় ইমোশন দেওয়ার কারণে রোবট ওই ছবিতে নায়িকা সেই নায়িকার প্রেমে পড়ে যায়, মানে এটা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়। কিন্তু রোবট তো আলটিমেটলি, মানুষ তো জানে যে সে আসলে রোবট। মানুষের যে বায়োলজিক্যাল ক্যাপাসিটি, ফর এক্সাম্পল যে মানুষ প্রোডাকশন করার যে ক্যাপাসিটি, এটা কিন্তু রোবটের মধ্যে নাই। সুতরাং রোবটের সাথে যে অ্যাটাচমেন্টটা, মেন্টাল অ্যাটাচমেন্টটা তৈরি হবে, এটা কিন্তু মানুষের সাথে যত স্ট্রং, ওইটা রোবটের সাথে কিন্তু স্ট্রং হওয়ার সম্ভাবনা এখনো আসলে নাই। নিচে যে রোবটগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু একটা মানুষ, একটা রোবট, কিন্তু দেখতে মনে হচ্ছে যে একদম এক্স্যাক্টলি ক্লোন। তো এটা কিন্তু রোবটিক ক্লোন বেসিক্যালি। এবং উনি কিন্তু খুব বিখ্যাত মানুষ, উনি হচ্ছে প্রফেসর ইশিগুরু। উনি ওনাকে পৃথিবীর 100 মানুষের মধ্যে সব বুদ্ধিমান মানুষ বিবেচনা করা হয়। এটা নিজের তৈরি করা, তার নিজের রোবট। এবং এই রোবট কিন্তু কথা বলতে পারে, তাকাতে পারে। এবং এই প্রফেসর যখন বিদেশে যায় তখন এই রোবটকে ক্লাসরুমে দিয়ে যায়, যে ওয়াইফাই কানেকশনের মাধ্যমে ওখান থেকে কথা বলে, আর তার মাধ্যমে তার ভয়েসটা এবং তার মুখটা সেভাবে বলে ছাত্রদের মনে হয় প্রফেসর এখানে কথা বলতেছে। তো এরকম করার সময় মাইকেল জ্যাকসনের গান এই জেনারেশনে অনেকেই শুনে নাই বা অনেকে দেখে নাই, ভিডিওতে দেখে। কিন্তু চাইলে মাইকেল জ্যাকসনের মতো রোবট বাজানো সম্ভব, এবং সে যেভাবে ড্যান্স করতো, নাচতো, সেরকম ভাবে সিমুলেট করে বানানো সম্ভব। ওরকম চিন্তা ভাবনা হচ্ছে যে তাকে দিয়ে এরকম রোবোটিক মাইকেল জ্যাকসনকে দিয়ে শো আসলে করা যাবে। তো এরকম অনেক কিছু আসলে তো করা হবে, যেমন মানুষের যেতে অনেক বেশি স্মার্ট হবে, মানুষের যেতে অনেক বেশি ওয়াইজ হবে, ক্রিয়েটিভ হবে, এবং এই স্কিল, সোশ্যাল যে বিহেভিয়ার, এটা আরো অনেক বেশি আসলে ভালো হবে। এইটাই আসলে চাওয়া হচ্ছে। সো এই সময়ে আসলে এআই টেকনোলজি কেন দরকার? এরকম অনেক কাজ আছে যেগুলো হচ্ছে প্রতিনিয়ত করতে হয়। যেমন আমাদের যে কেরানিদেরকে বলে, কেরানিদের যে কাজ অথবা অ্যাকাউন্টিং এর যে কাজ, প্রতিদিনই আইসা তাকে হিসাব নিকাশ করতে হয়। আমাদের পিয়নদের কাজ, তাদের কাজ কিন্তু একই রকম কাজ, মানে কোনো ভেরিয়েশন নাই। এরকম অনেক কাজ, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ, যে সামনে মেশিনে কাজ করে তাকে প্রতিদিনই আসে 8 ঘন্টা ওই কাজ করতে হয়। এরকম অনেক কাজ আছে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে লেবার ওয়ার্ক যারা করে, এরকম অনেক কাজ আছে যেগুলো হচ্ছে রিপিটেটিভ কাজ। তো এই সমস্ত কাজগুলো কিন্তু আসলে যখন অটোমেটিক হয়ে যাবে বা ডাটা ড্রিভেন হয়ে যাবে, তখন কিন্তু এইখানে আর মানুষের দরকার হবে, কারণ এগুলো সিস্টেম বা এআই সিস্টেম মানুষের চাইতে অনেক ভালোভাবে করতে পারে। ফর এক্সাম্পল, যে কোনো কাজে আমি একটা রোবট রাখলাম আর একটা মানুষ রাখলাম, আর মানুষের তো সর্বোচ্চ 6 থেকে 8 ঘন্টা সে কাজ করবে, এবং 8 ঘন্টার মধ্যে সে আধা ঘন্টা 1 ঘন্টা সে খাওয়া দাওয়ায় যাবে, তার আরো অনেক কাজ আছে, কয়েকটা সময় সে টায়ার্ড হয়ে যাবে, 10 ঘন্টা 12 ঘন্টার বেশি যতই চেষ্টা করে সে পারবে না। রোবটের সুবিধা কি? রোবট আসলে খাওয়া দাওয়ার কোনো বিষয় না। রোবটের খাওয়া কি? রোবটের খাওয়া হচ্ছে পাওয়ার, একটু পাওয়ার। আর এখন তো ওয়াইফাই পাওয়ার আছে, পাওয়ারের জন্য প্লাগ ইন করার দরকার নেই, তাকে পাওয়ার দিলেই সে 24 ঘন্টাই আসলে, যার ফলে মানুষ যেখানে 12 ঘন্টা কাজ করতে পারবে, রোবট কিন্তু তার ডাবল কাজ করতে পারবে। ওই ইন্ডাস্ট্রি প্রোডাক্টিভিটি কিন্তু অলমোস্ট ডাবল হয়ে যাবে। তারপরে অনেক বেশি প্রোডাকশন কিন্তু ইন্ডাস্ট্রিগুলো আসলে পাবে, সেটা সুফল কিন্তু পাবে। এবং পাশাপাশি হচ্ছে দেখা যায় যে অনেক পরিমাণ যদি ইনফরমেশন থাকে, আমরা জানি আজকাল থেকে ইনফরমেশন হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল বিষয়, এবং ইনফরমেশনই মানে হচ্ছে ওয়েলথ। যে জাতির কাছে যত বেশি ইনফরমেশন আছে বা ডেটা আছে, সেই জাতি হচ্ছে মোস্ট পাওয়ারফুল। তবে আজকে যে চায়না এবং ইউএস এর সাথে যে আসলে কোল্ড ওয়ার, এটার মূল কারণ কিন্তু এই টেকনোলজিক্যাল আসলে ওয়ারের কারণে, ডেটার কারণে। আমেরিকানদের সমস্যা হচ্ছে, আমেরিকানদের ম্যাক্সিমাম কোম্পানি তারা চায়নাতে স্থাপন করছে। এখন চায়না থেকে স্থাপন করতে কারণ কি, ওখানে লেবার কস্ট কম দামে কিনে সেটা বানায় আবার তার দেশে পাঠায়। সারা দেশে দুনিয়াতে আইবিএম এর যত চিপস অথবা অ্যাপলের যত চিপস সব কিছু কিন্তু বানায় আসলে চায়নাতে। কিন্তু এখন সমস্যা তাদের অবিশ্বাস যে তারা যে বানায়, এটা যে টেকনোলজি চায়নারা সেটা জেনে ফেলছে, এবং জেনে ফেলে তারা সেটা আবার সমকক্ষ ইন্ডাস্ট্রি বা চিপ তারা আসলে তৈরি করছে। এই একটা অবিশ্বাসের, এবং এরও মনে করা হয় নিজেদের মধ্যে এরকম কোনো কিছু তারা দিয়ে দিচ্ছে যে আমেরিকানরা যখন ল্যাপটপ ইউজ করে তার ডেটা ইনফরমেশন ওদের কাছে আসলে চলে যায়। তো এটা কিন্তু অনেক আগে থেকে একটা বিতর্ক। মাইক্রোসফটের সফটওয়্যার আমরা ইউজ করি, আমরা কিন্তু এখনো জানি না আমরা যে সফটওয়্যার ইউজ করি, এই সফটওয়্যার যখন ইন্টারনেটে কানেক্টেড থাকে, আমার তথ্য যে কারো কাছে যায় কিনা আমি কিন্তু শিওর না।
কিন্তু এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট ডিবেট আছে। তো যার ফলে এখন যেমন ফেসবুক অথবা গুগল অথবা মেটা এগুলোর সুবিধা কি, কারণ আমার তো এখন সব কিছু কিন্তু ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সব কিছু কিন্তু ফেসবুকে এখন আমরা দিয়ে দিচ্ছি। কথায় কথায় একটা ছবি দিয়ে দেয়, একটা ইনফরমেশন দিয়ে দেয়, এখানে যাচ্ছে এখানে যাচ্ছে, এগুলো প্রত্যেকটা কিন্তু ডেটা। এই ডেটা কিন্তু সব আছে ওদের সাথে, এবং এই ডেটা ব্যবহার করে কিন্তু ওরা বিজনেস করতে পারে, ওরা অনেক কিছুই করতে পারে। এমন কিছু আছে যে আমাকে এক্সপোজ করে দিতে পারে। এখন যেমন আমেরিকানদের ছাত্ররা যারা বিদেশে যাবে, এই রিসেন্ট কিন্তু ভিসাতে একটু সময় লাগছে। কারণ কি, সবার সোশ্যাল মিডিয়া প্রোফাইল অ্যানালাইজ করা আছে যে প্যালেস্টাইনের পক্ষে কারা কারা বলছে, কেউ এরকম সন্ত্রাস বিরোধী অ্যাক্টিভিটি নিয়ে কোনো এক্সিট কথা বলছে কিনা। তাহলে এই সবগুলো কিন্তু ডাটা, এই ডাটা যাদের ক্ষেত্রে যত বেশি আছে সে কিন্তু তত বেশি আসলে সম্পদশালী। তো এই ডাটার মধ্যে আসলে কি আছে এটা খালি চোখে বোঝা যায় না। আজকে যদি বলি যে ফেনী এলাকাতে যত শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিল, কারা কারা ম্যাথে খারাপ করছে আমি কেমনে বার করবো? বোর্ডকে বলবো কয়দিন লাগতে পারে? যদি 5 লক্ষ বা 1 লক্ষ পরীক্ষার্থী হয়, 1 লক্ষ পরীক্ষার্থী থেকে আমাকে খুঁজে বের করে দিবে যে কাদের মার্কস 40 নিচে, অথবা কোন স্কুল খারাপ করছে ইংরেজিতে, এটা বের করতে গেলে তাদের অনেক সময় লাগে। মানে 1 লক্ষ ডাটা খুঁজে বের করে ম্যানুয়াল খুঁজে বের করে, কিন্তু আমি যদি কম্পিউটার প্রোগ্রামিং চালাই কয়েক সেকেন্ডও লাগবে না। তাই এই সমস্ত অনেক কাজ আছে এবং তাদের মধ্যে কোনো রিলেশন আছে। মানে কি কারণ করলো একটা স্কুলের সাথে ভালো করলো আরেকটা স্কুল খারাপ করলো, রিলেশন ওইখানে কি টিচিং ভালো ছিল, ওইখানে কি ভালো পড়াইছে না, ছাত্রদের কোয়ালিটি ভালো, এই প্যাটার্ন গুলো বা কন্ডিশন গুলো খালি চোখে আসলে বোঝা যায়। এগুলো যখন আমি প্রোগ্রাম দিয়ে রান করবো তখন খুব দ্রুত সেগুলোকে বের করা যায়। তো সেই জন্য আসলে আমাকে এআই আসলে ব্যবহার করতে হবে। তো ডেটার মধ্যে কিন্তু অনেক হিডেন অনেক কিছু থাকে। আমার কাছে কোটি কোটি ডেটা আছে, কিন্তু এইটাকে যদি আমি অ্যানালাইসিস করার জন্য কোনো টুলস না থাকে তাহলে ডেটা আসলে কি বলতে চায় এটা কিন্তু আমার পক্ষে আসলে বোঝা সম্ভব না। সো আমি এই ডাটার মধ্যে লুকায়িত ইনফরমেশনটা কি, প্যাটার্নটা কি, সেখান থেকে আসলে ইনসাইট থেকে এটা বুঝতে গেলে আমাকে এই টেকনোলজি ব্যবহার করতে হবে, এবং ব্যবহার করলে আমি ওইখান থেকে আমার ইন্ডাস্ট্রির জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য, আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমি কিন্তু মিনিংফুল ইনফরমেশন বের করতে পারবো, এবং সেটা থেকে আগে থেকেই যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই সমস্যা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা নিতে পারবো। কারণ আমাদের দেশে যেটা প্রবলেম হচ্ছে, আমরা আগে থেকে বুঝতে পারি না কি হবে, ওই বছর বন্যা হবে কি হবে না, বন্যা হলে কি পরিমাণ ক্ষতি হতে পারে, এই যে আজকে হঠাৎ করে এরকম হলো, এগুলোর কোনো ডেটা অ্যানালাইসিস কিন্তু নাই। তারপরে যখন প্রবলেম হয় তখন আমরা প্রিকশন করি, এবং এটা কোনো পার্মানেন্ট সলিউশন না, প্রতি বছরই হয়, প্রতি বছরই একই ধরনের প্রবলেম। আগে থেকে কোনো প্রিভেন্টিভ মেজার দেওয়া সম্ভব হয় না, কারণ আমাদের কোনো প্রেডিক্টিভ মডেল নাই, টেকনোলজি আসলে আমরা ব্যবহার করি। সো বেসিক্যালি খুব যদি বেশি ডাটা হয় অথবা খুব দ্রুত জেনারেট হয়, যে প্রতি সেকেন্ডে আসলে ইনফরমেশন ডাটা আসতেছে, সেগুলো যদি অ্যানালাইসিস করতে চাই তাহলে আসলে এআই ছাড়া আমার আসলে কোনো আসলে অল্টারনেটিভ কোনো পাবো। অথবা আমি যদি আমার যে এক্সিস্টিং রিসোর্স আছে সেটা ব্যবহার করে যদি আমি আসলে কোনো সিস্টেম ডেভেলপ করতে চাই, দেখা যায় আমাকে যদি একটা জামা বানাতে দিই দর্জির কাছে, দেখা যায় দর্জি কেটে কেটে অনেক অংশ ফালাই দেয়। আগে তো এরকমও হয়তো যে ওই আমাদের কি বলে দাদারা দর্জিকে বলতো এখান থেকে যে টুকরা কাপড়টা পাবে, টুকরা কাপড়টা জোড়া দিয়ে একটা ছোট বাচ্চার জামা বানাই দিল। তার মানে কি, আসলে তার মেজারমেন্টটা যেহেতু অপটিমাইজ না, যেহেতু ম্যানুয়ালি করে, ওখানে অনেক কাপড় লস হয়। আপনি ইউজারের সমস্যা তো কাপড়টা কিনে দিতে হয়, আর ওটার কাজ হচ্ছে এটা ওয়েস্ট, ওই টুকরা কাপড়টা আসলে কোনো কাজে লাগাতে পারে না। বাট তুমি যদি এটাকে টেকনোলজি ব্যবহার করতে তাহলে এক্স্যাক্টলি যে পরিমাণ কাপড় তোমার লাগতো ঠিক সেই পরিমাণ কাপড়ই তুমি আসলে ব্যবহার করতে পারতা। তাহলে ইউজারের কাস্টমাররা খরচ কম হতো, ওরও আসলে দ্রুত সেই কাজটা আসলে করতে পারতো। তো এক্সিস্টিং রিসোর্সের প্রপার ইউজ, অপটিমাম ইউজও কিন্তু আসলে এই আসলে করা যায়। অনেক কিছু আছে, যেমন কিছু কিছু ক্ষেত্রে মানুষের আসলে সেটার কোনো লিমিট নেই। তো মাটির নিচে যাবা, মাটির নিচে মানুষের পক্ষে যাওয়া সম্ভব না। তুমি খনিতে যাবা,
খনিতে সরাসরি মানুষের যাওয়া সম্ভব। মঙ্গল গ্রহে যাওয়া, মঙ্গল গ্রহে কিন্তু রোবট কিন্তু বহুত আগেই চলে গেছে, মানুষের যেতে পারে না। তুমি পানির নিচে গিয়ে দেখতে চাও যে ওইখানে কি আছে, ওইখানে মানুষের বসবাসের কোনো জায়গা পানির নিচে আছে কিনা, মানুষ কি যেতে পারবে? যেতে পারবে না। ওইখানে কিন্তু তুমি চাইলে একটা এআই সিস্টেম, একটা রোবট পাঠিয়ে দাও, রোবট কিন্তু আসলে ডুবুরি রোবট ইজিলি যেতে পারবে। এরকম অনেক জায়গায় দুর্গম অঞ্চলে যেখানে রাস্তাঘাট নাই, সেখানে মানুষ যেতে পারবে না, তুমি একটা ড্রোন পাঠিয়ে দাও, ওখানে সার্ভে করা যায় ওখানে কি অবস্থা। সেরকম অনেক জায়গা আছে যেখানে হিউম্যানের যাওয়ার কোনো লিমিট নেই, বাট সেখানে এআই এজেন্ট খুব ইজিলি তুমি পাঠাতে পারবে। এরকম অনেক জায়গা তোমার আছে। এবং অনেক কিছু তোমার আগে থেকে প্রেডিক্ট করা, যেটা যদি থাকে তুমি আগে থেকে আর্লি প্রেডিকশন করতে পারবে। এবং প্রেডিকশন করার সময় দেখি কোনো ধরনের ঝামেলা হলে সেটাকে তুমি আগে প্রিভেন্ট করতে পারবে, এবং যার ফলে তোমার যে কোনো একটা প্রসেস তোমার আরো বেশি বেটার ডিসিশন মেকিং বা ফাস্টার ডিসিশন মেকিং এ তোমাকে আসলে সব। হেলথ কেয়ারে প্রচুর পরিমাণে আসলে এআই এর ব্যবহার আছে। যেমন আমার সময় হচ্ছে আমার পার্সোনাল ডাটা আসলে নাই, মেডিকেল ডাটা নাই। তুমি এক ডাক্তারের কাছে গেলে একরকম ওষুধ দেয়, আরেক ডাক্তারের কাছে গেলে আরেক রকম ওষুধ দেয়। এই দুই ডাক্তারের এই ডাটার মধ্যে যে আমি যে টেস্ট করাই, এই টেস্টের ডাটার মধ্যে আসলে কোনো কমন ডাটাবেস নাই, যার ফলে আমাকে প্রতিবার গেলেই প্রতিবারই আমাকে টেস্ট করতে হয়। যদি আমি একবার টেস্ট করতাম, আমার যদি একটা ন্যাশনাল ডাটাবেস থাকতো, তাহলে সে আমার এনআইডি তে সার্চ দিলে কিন্তু আমার কিন্তু বারবার দরকার হয় না। আমার কিন্তু মেডিকেলের সমস্যা হচ্ছে তোমার অনেক হিস্টোরিক্যাল ডাটা লাগে, যেমন তোমার ফ্যামিলিতে ডায়াবেটিস ছিল কিনা, কারো হার্ট অ্যাটাক ছিল কিনা, তোমার আগে এটা ছিল কিনা, তোমার এই খাবারে কোনো অ্যালার্জি ছিল কিনা। অনেক সময় আমাদের মনে থাকে না, ডাক্তারকে বলি না। এই ছোটখাটো ইনফরমেশন ঠিকভাবে ডাক্তারকে না বলার কারণে কিন্তু এখানে মেডিকেশন অনেক সমস্যা, অনেক ভুল মেডিকেশন হয়, এতে করে কিন্তু অনেক সমস্যা আসলে হতে পারে। কিন্তু আমার যদি জন্মের সময় থেকে একটা মেডিকেল ডাটাবেস থাকতো, তাহলে কিন্তু আমি পৃথিবীর যে কোনো দেশে যাই না কেন, সেই একই ডাটাবেসে আমার ট্রিটমেন্ট করলে সেখানে আরো বেটার হেলথ কেয়ার ফ্যাসিলিটিস বা ট্রিটমেন্ট আসলে পাওয়া যেত। তো এআই সিস্টেম যেগুলো সব কিছু করা যাবে। বিজনেসে তোমার প্রচুর পরিমাণে এআই এবং ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। ইভেন তোমার ল, এখন অনেক দেশে আছে যে ছোটখাটো যে আইনি বিষয়, যেমন আমাদের ইনকিউবেটরে একটা কোম্পানি আছে, তারা যেটা হয় তারা লিগ্যাল, বিশেষ করে ল্যান্ড, জমি নিয়ে আসলে বাংলাদেশে ঝগড়াঝাটি, মারামারি, জমির সীমানা নির্ধারণ এরকম প্রচুর কিন্তু হয়, প্রচুর মামলা হয় শুধু জমি নিয়ে, যে আমার একটু আমি একটু এরকম নিয়ে। তো এগুলো কিন্তু আসলে তোমার ফিক্স নীতিমালা আছে, আইনের কিন্তু কতগুলো ধারা আছে। যে প্রবলেম হচ্ছে আইনের ধারাগুলো সাধারণ মানুষ আসলে বুঝে না, তাকে উকিলের কাছে যেতে হয়, তার সময় লাগে, অনেক সময় তারা ভুল ইনফরমেশন পায়, প্রতারিত হয়, টাকা খরচ করতে এরকম হয়। তো ওদের কাজ হচ্ছে বিশেষ করে ডিভোর্স আর হচ্ছে ল্যান্ড, এই আইনগুলো সেবা তারা আসলে অনলাইনে দিতে পারে, এবং সেখানে একটা ক্লায়েন্ট 2 থেকে 3 মিনিটের মধ্যেই সেই সেবাটা পায়। সে তার প্রবলেমটা বলে, এবং সেখানে তাদের ডাটাবেসে এক্সপার্ট যে লয়ার তাদের সাথে কানেক্টেড আছে, এবং সেটা তারা খুব রিয়েল টাইমে কিন্তু সলিউশনটা পায়। তাকে আর আসলে কোর্টে বা তাকে খুঁজে আইন বের করতে হবে। এরকম অনেক কিছু কিন্তু আসলে সলভ করা সম্ভব। এবং অনেক ধরনের মামলা আছে, আইন আছে, যেগুলোর জন্য এখন রোবোটিক অথবা সফটওয়্যার বেস এই যে কি বলে উকিল অথবা যা সফটওয়্যার বেস যা ইউজ করা হচ্ছে, ওকে জিজ্ঞাসা করলেই আসলে সে বলতে পারে যে এই সলিউশনটা কি হবে। যার ফলে হিউম্যানদের যা মানুষ যে বিচারপতি, তারা যেগুলো ক্রিটিক্যাল, সেই সমস্ত কেসগুলোতে অন্যরা চাঞ্চল্যকর মামলা বলি না, সেই চাঞ্চল্যকর মামলাতে তারা বেশি সময় দিতে পারে। জেনারেল ছোটখাটো মারামারি, চুরি, চিন্তা, এটা হাজারি, কত কিছুতে তো মামলা হয়। এই ছোটখাটো বিষয়ের মামলা আসলে হিউম্যানদের যাদের কাছে যাওয়া দরকার নেই, এই তোমাকে সেগুলো সলভ হয়ে যাবে। তো এখন যেমন আমাদের যে বিশাল মামলার জট, সেই জট কিন্তু সিস্টেম ইউজ করলে আসলে খুব বেশি সময় আসলে লাগার কথা না, বাট আমাদের দেশে তারপরে আসলে ইউজ হচ্ছে না। তো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তোমার প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিতে রোবট ইউজ করা হয়, যেখানে তোমার তাদের খুব দ্রুত অনেক বেশি আরো বেশি প্রোডাক্টিভিটি আসলে করা যায়। ওকে, সো এআই সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা আমরা পাইলাম, কিন্তু এই সিস্টেমটাতে একটা কাজ মানুষের মতো করবে, তাহলে নিশ্চয়ই তার মধ্যে কিছুটা ইন্টেলিজেন্সের দরকার হবে। তাহলে এই ইন্টেলিজেন্সটা আসলে কোত্থেকে আসবে? ইন্টেলিজেন্সটা কিন্তু আসলে দিতে গেলে তার মধ্যে এক ধরনের টেকনোলজি ডেভেলপ করতে হবে, যেটা আসলে বেসিক্যালি বলা হয় মেশিন লার্নিং। একটা বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, ছোট থেকে যখন জন্মগ্রহণ করে, সে কিন্তু কিছুই আসলে জানে না, সে জানেই না তাকে আসলে কি করতে হবে। সে যেটা করে জন্মের পরে একটা জোরে চিৎকার,
আর যদি চিৎকার সে না দেয়, ডাক্তার কি করে পাতার মধ্যে এরকম দুইটা থাপ্পড় দিলে তাহলে জোরে একটা চিৎকার করে। এটা হচ্ছে তার প্রথম পৃথিবীতে আসার তার জানান দেয় যে এটা, কিন্তু তারপর সে কিভাবে সার্ভাইভ করবে এটা কিন্তু তার নলেজে থাকে না। কিন্তু তোমরা যদি দেখো, যদি কারো আশেপাশে তোমার গাভী থাকে, গাভী বাচ্চা হইতে তখন অনেকে দেখে, গাভী বাচ্চা দেখো জন্ম হওয়ার কয়েক মিনিটের মধ্যে সে উঠে দাঁড়াইতে পারে। আর পৃথিবীতে কত পশু পাখি, বন জঙ্গলে ইত্যাদি ইত্যাদি আছে, তাদের কিন্তু সার্ভাইভালের জন্য আমাদের তো কেয়ার গিভার নাই, তারা নিজেরা নিজেরা সার্ভাইভ। তার মানে নিশ্চয়ই তাদের মধ্যে ওরকম কিছু মেকানিজম আসলে আছে। কিন্তু সমস্যা হচ্ছে মানুষের মধ্যে কিছু নেই। একটা মানুষের বাচ্চা জন্মের পরে তুমি জাস্ট 1 ঘন্টা বা 2 ঘন্টা তাকে নার্সিং ছাড়া রাখো, সে বাঁচবে না, সার্ভাইভ করবে না। তো তাকে কিন্তু করতে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে এরকম একটা অসহায় এন্টিটি যখন আস্তে আস্তে সময় বাড়তে বাড়তে কিন্তু সে অনেক বেশি পাওয়ারফুল হয়, অনেক বেশি বুদ্ধিমান হয়। পুরো পৃথিবীকে আসলে সে কন্ট্রোল করার ক্ষমতা তার মধ্যে হয়। এটা আসলে কেন হয়, কি এটা হয়? এক হচ্ছে মেমোরি। তার ব্রেনের মধ্যে যত দিন যায় আস্তে আস্তে তথ্য এখানে জমা হয়। আর কি আছে? আর একটা জিনিস আছে যেটাকে বলা আসলে ইনফারেন্স মেকানিজম। যেটা আমরা বলি না, এটা আল্লাহ তাআলার কিছু একটা আছে, আসলে ওই ইনফারেন্স মেকানিজমটাই আসলে তাকে দেওয়া থাকে। সেই মেকানিজমটা ব্যবহার করে এ থেকে বি, বি থেকে সি, তাহলে এ থেকে যে সি হবে এই জিনিসটা সে বের করতে পারে। এইটাই বেসিক্যালি বুদ্ধিমত্তা, এইটাই তার ইনফারেন্সিয়াল ক্যাপাসিটি। তো এইটা যার মধ্যে যত বেশি থাকে সে তত বুদ্ধিমান, সে যত স্মার্ট। কিন্তু অনেকের মধ্যে এটা খুব, এই জিনিসটা অনেকে খুব দ্রুত বের করতে পারে, অনেকে আসলে আস্তে বের করতে পারে। আবার এইটা প্র্যাকটিসের মাধ্যমে এটা ইমপ্রুভ করতে পারে। এই যে ইনফারেন্সটা সে নিয়ে আসবে, ডিসিশনটা নিয়ে আসবে, এটা অনেক সময় প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যদি তুমি কম প্র্যাকটিস করো, অনেক বুদ্ধিমান হলেও অনেক সময় সেটা তুমি বের করতে তোমার সময় লাগতে পারে। তো এই ক্যাপাসিটির কারণে কিন্তু আস্তে আস্তে তুমি যদি চিন্তা করো যে একটা মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে তুমি তাকে কয়টা শব্দ শেখাও, প্রথমে মা, তারপরে বাবা বলতে পারে না, বাবা বাবা কয়েকবার যখন তাহলে এটাই বলে। কিন্তু তুমি মনে হয় 100, 200, 300, 400 শব্দ তাকে হয়তো শিখেছো, ভোকাবুলারি। কিন্তু এই বাচ্চারা যখন 2 বছর, 3 বছর, 4 বছর হয়, তাহলে এত কথা বলে সে, তোমার আমরা অনেক সময় বলি না যে এত কথা কিভাবে বলে, তাকে কিন্তু এত কথা শিখাই নাই। সে হয়তো কিছু শুনছে, অন্যের কথা শুনছে, ওই যে আমরা অনেক সময় টেলিভিশনে নাটক, সিনেমা ইত্যাদি হয়, সেখান থেকে শুনছে। বাট ওই যে অল্প ভোকাবুলারি সিমুলেট করে সে আরো অনেক কিছু। এবং এই বাচ্চাই দেখা যায় যে এক সময় এত সুন্দর বক্তৃতা করে, রাজনৈতিক বক্তৃতা দেয়, রাজনৈতিক নেতাদের বক্তৃতা শুনলে তো মনে হবে যে ওরা যে বলে, ওদের ব্রেন যে কিভাবে কাজ করে, এত দ্রুত বলে আর এত তথ্য ওরা উপস্থাপন করতে পারে। সো এইটা কিন্তু আসলে একটা এক্সেপশনাল কোয়ালিটি, এটা কিন্তু সবাই পারে না। এই যে রাজনৈতিক নেতারা যে বক্তৃতা দেয়, এটা কিন্তু দেখা যায় অনেক ভালো ছাত্র পক্ষে কথা বলতে পারে। সে ভালো ছাত্র, সে সবচেয়ে হায়ার গ্রেডিং পাইছে, দেখবে যে তার কথা এখানে তুলে দাও, সে 2 মিনিটে কথা বলতে পারে। সুতরাং ওইটাও কিন্তু একটা আলাদা কোয়ালিটি। তো এত কথা তো আসলে আমরা শিখাই নাই, কিন্তু মানুষের মধ্যে ওই ক্যাপাসিটির কারণে সে আসতে আসতে এক্স্যাক্টলি। মেশিন কিন্তু ইন্টেলিজেন্ট এরকমই, তাকে ইনিশিয়ালি কিছু জিনিস দিতে হয়, যেটাকে আমরা বলি ট্রেনিং। বাচ্চাদের যখন ট্রেনিং দিতে হয়, হাত ধরে উঠে শিখতে হয়, হাঁটাইতে শিখতে হয়, প্রথমে বলে দিতে হয় এটা, কারণ এটা কি গরম নাকি ঠান্ডা সে তো বুঝে না। তাকে বলতো এখানে হাত দেওয়া যাবে না, হাত দিলে কিন্তু ঘুরে যাবে। তারপরে সে তো বুঝে না কথা, তারপরেও হাত দেয়। 1বার 2বার দেওয়ার পরে কিন্তু বুঝে যে এখানে হাত দিলে গরম। তাহলে 1বার 2বার 3বার ভুল করে 4বারের সময় কিন্তু সে ভুল করে। এইভাবে কিন্তু আস্তে আস্তে সে নিজেকে অ্যাডপ্ট করে নেয়। এআই সিস্টেম কিন্তু এরকম, এখানে এআই সিস্টেম পুরোটা হিউম্যানকে সিমুলেট করে বানানো। মেশিন লার্নিং কিন্তু আসলে বেসিক্যালি বলা হয় নিউরাল নেটওয়ার্ক। মানুষের ব্রেন যেভাবে কাজ করে, ব্রেন সেলগুলো যেভাবে কানেক্টেড, একটা নেটের মতো, জালের মতো, ঠিক এইখানে যে টেকনোলজিটা দেওয়া হয় সেটা আসলে বেসিক্যালি একটা নিউরাল নেটওয়ার্ক। সেইখানেও আসলে কতগুলা ইলেকট্রনের নোড মাধ্যমে আসলে সেলগুলো কানেক্টের মাধ্যমে সে আসলে একটা বিহেভিয়ারকে মানুষের মতো সিমুলেট করার চেষ্টা করে। সো বেসিক্যালি মেশিন লার্নিং আসলে এআই এরই একটা ছোট ফিল্ড, যার মধ্যে মেশিন উদ্দেশ্য হচ্ছে মেশিন যাতে শিখতে পারে। শিখবে কোথা থেকে? ডেটা থেকে। মানুষের বাচ্চাকে যখন ইনিশিয়ালি আমি কিছু জিনিস শিখাই দেই, ঠিক এই কারণে তাকে ইনিশিয়ালি কিছু জিনিস আমাকে দিতে হবে।
দিব কি, তাকে দিব আসলে ডেটা। ডেটা দিলে সেই ডেটা থেকে সে আসলে শিখবে। এখন কিভাবে শিখবে? শিখার জন্য তো মেকানিক লাগবে। ওইখানে তোর টিচার শিখাই দেয়, ওইখানে বাবা মা শিখাই দেয়, আত্মীয় স্বজন শিখাই দেয়। এইখান থেকে শিখাবে, এইখানে শিখাবে মেশিন লার্নিং অ্যালগরিদম। হয়তো মেশিন লার্নিং অ্যালগরিদম বিজ্ঞানীরা বানাইছে, যে অ্যালগরিদম আসলে এরকম ভাবে বানানো, সেই অ্যালগরিদম ডেটা থেকে শিখতে পারে। এবং এই মেশিন লার্নিং বেসিক্যালি হচ্ছে কতগুলো অ্যালগরিদম, আর কিছুই না। সেই অ্যালগরিদমের কারণেই সেই ডেটা তোমাদের বেসিক ইনফরমেশন এখানে শিখতে পারে। শিখে এআই সিস্টেমের সাথে যখন ইন্টিগ্রেট করা হয়, তখন এআই সিস্টেম একটা কাজ মোটামুটি সাকসেসফুলি যে কাজের জন্য বানানো, সেই কাজটা ঠিকঠাকভাবে করতে পারে। এখন যত বেশি তথ্য তুমি দিবা, যত বেশি তুমি শিখাবা, তত বেশি ভালো কাজ করবে। যত কম শিখাবা, তত কম শিখবে। সুতরাং এআই সিস্টেম আর নরমাল সিস্টেমের মধ্যে মূল পার্থক্য যে এআই সিস্টেম নিজে নিজে শিখতে পারে, যেটা মানুষের বাচ্চা পারে না, মানুষ পারে। কিন্তু এরকম নরমাল সিস্টেম কিন্তু নিজে নিজে শিখতে পারে না। এটা হচ্ছে প্রি প্রোগ্রাম করা, যে তুমি আগে থেকে যে প্রোগ্রাম করে দিলা সেই প্রোগ্রাম। যেমন তুমি আমাদের দেখবা যে অটোমেটিক ক্লিনার পাওয়া যায়, রোবোটিক ক্লিনার। এয়ারপোর্টে দেখবা অটোমেটিক রোবোটিক ক্লিনার, সে নিজে থেকে। তো এটা কিন্তু পুরোটাই প্রোগ্রাম করা, যে অবস্টাকলসটা কিস করে, কোন দিকে মুভ করে করবে। সো এই প্রোগ্রামের বাইরে যদি কোনো সিনারিও তৈরি হয়, তাহলে কিন্তু তার পক্ষে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু মেশিন লার্নিং সিস্টেম কিন্তু যেহেতু সে নিজে সিদ্ধান্ত নিতে পারে, নিজের ইনফরমেশন ডাটা থেকে, সিদ্ধান্তটা তোমার পছন্দ হইতেও পারে, না হইতে পারে। সিদ্ধান্তটা পারফেক্ট হবে সেটা ডিপেন্ড করে সে কত ভালোভাবে তাকে ট্রেন করানো। যত ভালোভাবে তাকে ট্রেন করতে হবে, তত ভালোভাবে সে সিদ্ধান্ত তোমাকে দেবে। কিন্তু সে একটা সিদ্ধান্ত নেবে, এটা খারাপ হোক ভালো হোক যাই। মানুষের ক্ষেত্রে এরকম অনেক পরিস্থিতিতে সব মানুষের সিদ্ধান্ত যে পারফেক্ট হয় তা তো না। তো মেশিন লার্নিং কিন্তু আসলে সব সময় যে সিদ্ধান্ত পারফেক্ট হয় না। তবে বলা হয় যে তুমি যদি একুরেট ডাটা, পর্যাপ্ত ডাটা দিয়ে যদি সিস্টেমটাকে ট্রেনিংটা যদি ঠিক ভালোভাবে করাইতে পারো, তাহলে এরকম অনেক জায়গায় আছে যেখানে সে 100% নির্ভুলভাবে তোমাকে সিদ্ধান্ত দিতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এরকম নির্ভুল ডাটা, সাফিসিয়েন্ট ডাটা পাওয়া রিয়েল ওয়ার্ল্ডে আসলে ডিফিকাল্ট বিষয়। বাট আস্তে আস্তে সময়ের সাথে সাথে মেশিন লার্নিং সিস্টেমে আজকে শিশুদের যেরকম অল্প জানে তার পারফরম্যান্সও খারাপ হয়, যখন আস্তে 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 শিখতে থাকে তখন পারফরম্যান্স ভালো হয়। মেশিন লার্নিং সিস্টেম হচ্ছে এরকম, যত বেশি সে শিখবে, যত বেশি ভুল করবে, সে তত বেশি পারফেক্ট হবে এবং আস্তে আস্তে দেখে একটা সমস্যা পারফেক্ট হবে। কিন্তু সমস্যা একটাই, সমস্যা হচ্ছে এখন সমস্ত সিস্টেমগুলো যে কোনো একটা দুইটা কাজ পারে, মানুষের মতো সব কাজ আসলে সে এখনো পারে না। এটাই হচ্ছে আসলে মূল সমস্যা। সো বেসিক্যালি এআই এর ভিতরে আসলে মেশিন লার্নিং আছে। মেশিন লার্নিং এর আবার নিউরাল নেটওয়ার্ক পার্টটাকে ডিপ লার্নিং বলা হয়। আজকে যে চ্যাট জিপিটি অথবা ফেসবুক যে তোমার ওই যে ফেস ট্র্যাকিং করে, তোমাকে তোমাকে যে ছবি যে অটোমেটিক বলা থাকে কার কার ছবি, এটা অটো ট্যাগিং যেটা বলে, ফেস ট্যাগিং, সবগুলো কিন্তু বেসিক্যালি ডিপ লার্নিং টেকনোলজি আসলে বিষয়। তো ডিপ লার্নিং টেকনোলজি ইউজ করে ডিপ লার্নিং বেসিক্যালি হচ্ছে আর্টিফিশিয়াল এক ধরনের নিউরাল নেটওয়ার্ক। এক এক নিউরাল নেটওয়ার্কে আসলে এক এক ধরনের একটা নাম আছে, আর্টিফিশিয়াল একটা নিউরাল নেটওয়ার্ক। তো এটা আরো ডিপলি যে কোনো ইনফরমেশনকে অ্যানালাইসিস করে সিদ্ধান্তটা দেয়। সেই জন্য এটা কিন্তু আলটিমেটলি সবগুলোই আসলে একই জিনিস। তো সেই জন্য এখানে বলছে এআই হচ্ছে বেসিক্যালি একটা বড় কনসেপ্ট, একটা বিগার কনসেপ্ট, যার উদ্দেশ্য হচ্ছে কোন একটা সিস্টেম, আলটিমেট সিস্টেম আসলে ডেভেলপ করা। কিন্তু এই সিস্টেমটা যে একটা কাজ ইন্টেলিজেন্স সহকারে পারফর্ম করবে, এটার জন্য আমাকে মেশিন লার্নিং ব্যবহার করতে হবে। তো আলটিমেটলি একটা স্মার্ট ইন্টেলিজেন্স সিস্টেম মানে হচ্ছে এআই আর এমএল এর কম্বিনেশনই আসলে ডেভেলপ করতে হবে। এমএল ছাড়া কিন্তু স্মার্ট সিস্টেম পুরোপুরি বানানো যাবে না। বানাইতে পারবা কিন্তু লিমিটেড, হয়তো হচ্ছে কতগুলো এরিয়া তুমি নির্ধারণ করে দেবে সেগুলোই পারবে। কিন্তু একটা আননোন অবস্থায় নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারার যে ক্ষমতাটা, অটোনোমাস যে ক্ষমতা, এটা কিন্তু মেশিন লার্নিং না দিলে এই ক্ষমতা তার মধ্যে আসলে আসে। তো অটোনোমাস মানুষ যেমন তার নিজের সিদ্ধান্ত নিতে পারে, এখানে হঠাৎ করে মনে করো যে একটা গাড়ির টায়ার পাংচার হলো, তাহলে তুমি কি করবে? অথবা এখানে হঠাৎ করে একটা বোম ফুটলো, তাহলে কি করবে? তাহলে যখন বোম ফুটবে তখন কিন্তু ঠিক এখান থেকে তো এখানে শর্ট সার্কিটের একটা বিকট শব্দ আগুন লাগলো, তোমাকে বলে দিতে হবে না তোমাকে কি করতে হবে, ঠিক এরকম থেকে বেরিয়ে চলে যাবে। কিন্তু যদি একটা টায়ার পাংচার হয়, তুমি বুঝবা যে টায়ার পাংচারের ভয় পাওয়ার কিছু নেই। এটা কিভাবে বুঝে?
বেসিক্যালি তোমার কান সেই সিগন্যালটা নেয় সাউন্ডের শব্দটা, কারণ তোমার ব্রেনের মধ্যে কিন্তু প্যাটার্ন আগে থেকেই স্টোর করা আছে কোন ধরনের শব্দ কিরকম। এই ইনপুটটা যখন ব্রেনে যায়, ব্রেন এটাকে অ্যানালাইসিস করে তোমার যে আগের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নের সাথে ম্যাচ করে তারপরে তোমার বডিতে সিগন্যাল পাঠায় তোমাকে এখানে দৌড় দিতে হবে নাকি বসে থাকতে হবে কি করতে হবে, তারপরে বডি তখন সেটা অ্যাক্টিভেট করে। সো পুরোটাই কিন্তু আসলে একটা কমপ্লেক্স নিউরাল প্রসেস। মানুষের প্রত্যেকটা অ্যাক্টিভিটি আসলে এরকম। মানুষ যেমন বুঝে কোন সময় হাসতে হবে, কোন সময় কাঁদতে হবে, কোন সময় বসকে খুশি করার জন্য সুন্দর সুন্দর কথা বলতে হবে, মুড থেকে বুঝতে পারে। কিন্তু সমস্ত মেশিন এই কাজগুলো এখনো পারে না, যার ফলে এখনো মেশিন মানুষের মতো স্মার্ট না। বাট টার্গেট কিন্তু এরকম যে একটা সময় ইমোশনও বুঝতে পারবে, উপস্থিত একটা পরিস্থিতি বুঝে পারফেক্ট সিদ্ধান্ত সে নিতে পারবে। এটার উদ্দেশ্য এটা করতে গেলে অবশ্যই মেশিন লার্নিং এর ব্যবহার করতে হবে। এই স্টুডেন্টদের জন্য এখানে আছে এআই মেশিন লার্নিং এর পার্থক্য পরীক্ষা তো থাকে বাইরেও জিজ্ঞাসা করা, এটা নিজেরা পড়লে তুমি বুঝবা। আমরা আগে বলছি এআই হচ্ছে একটা কমপ্লিট একটা প্যাকেজ, মানে মানুষ হচ্ছে এআই এর। কিন্তু আমি যে একটা কাজ খুব সুন্দরভাবে করতে পারি, এই করার বিউটিফিকেশনটা বেসিক্যালি অ্যাপের পক্ষে। এখন আমার এমএল অ্যালগরিদম যদি খারাপ হয় তাহলে ওই একই কাজ আমাকে দিলে আমি খারাপভাবে পারফর্ম করব, আর যদি ওকে দেওয়া হয় তার অ্যালগরিদম যদি ভালো হয় তাহলে সে একই কাজ সে আমার থেকে ভালো হবে। আমার যদি লাগে 10 মিনিট কারণ অ্যালগরিদম খারাপ, আর সে 5 মিনিটে করতে হবে কারণ অ্যালগরিদম ভালো। তো আলটিমেটলি এই অ্যালগরিদমে অনেক ধরনের ইনোভেশন আছে এবং কন্টিনিউয়াসলি এই 3-4 মাস আগে চাইনিজরা একটা অ্যালগরিদম আবিষ্কার করলো, মনে আছে নাম কি? ডিপসেক, তাই না? যেটা আমেরিকানরা চ্যাটজিপিটি বানাইছে, জিপিটি মডেল। তো জিপিটি এগেইনস্টে তারা এখন ডিপসেক হলো, এখন বলা হচ্ছে ডিপসেক ওটার থেকে আরো অনেক বেটার, অনেক ভালো। কারণ কি? কারণ রিসোর্স ইউজ করে ব্যবহার করা যায় এবং এটা পুরোটাই ওপেন সোর্স। চ্যাটজিপিটি কিন্তু ফ্রি, পরে অন্য ভার্সন ইউজ করতে গেলে তোমাকে কিন্তু টাকা দিয়ে সেটা আসলে ব্যবহার করতে হয়, ওইটা লিমিটেড। তো যার ফলে এরকম প্রতিনিয়ত কিন্তু নতুন টেকনোলজি আবিষ্কার হচ্ছে, মানে প্রতি কয়েক মাস পর পর নতুন আসছে। তো এটা শেষ না পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আসলে পদ্ধতি আসলে শেষ হবে। সো বেসিক্যালি তোমার মেশিন আসলে মেশিন শিখে কিন্তু ডেটা। তো যেটা মেশিন লার্নিং এর মূল বিষয় হচ্ছে আসলে ডেটা, তথ্য। সেই তথ্য যদি তুমি ঠিকঠাক ভাবে মেশিনকে দিয়ে ট্রেন করাতে পারো তাহলে সেখান থেকে তুমি একটা কাজ খুব সুন্দরভাবে তার কাছ থেকে আদায় করতে পারবা। সেই জন্য বলছে যে বেসিক্যালি ডেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এই যে ডেটা একাডেমিক কিছু তোমার ইনফরমেশন আছে যে এখানে 2020 সালে বলা হচ্ছে যে তৈরি হইতো 20 সালের পর থেকে তার কয়েক গুণ বেশি ডেটা আসলে প্রডিউস হয়। বাংলাদেশে এখন বলতে না 13 কোটি মোবাইল ইউজার, স্মার্টফোন, এক একটা ক্লিক, এক একটা লাইক, এক একটা টিক, এক একটা কমেন্ট, এক একটা পোস্ট, যাই বলো না কেন সব কিন্তু এক একটা ডাটা। সেই জন্য এখন প্রতি সেকেন্ড এভরি হিউম্যান বিং অন দ্য প্ল্যানেট will be creating 1.7 megabyte of new information every second. প্রতি সেকেন্ডে পৃথিবীর মানুষ 1.7 মেগাবাইট ডেটা আসলে প্রডিউস করছে। আগে যে কোনো ধরনের কাজে মানুষের কাছে প্রচুর পরিমাণ ডেটা আছে, আগেও ডেটা ছিল, কিন্তু সমস্যা হচ্ছে স্টোরেজের মেকানিজম ছিল না। এখন তো কিন্তু একটা পেন ড্রাইভের মধ্যে টেরাবাইট ডাটা রাখা যায়, আগে কিন্তু রাখা যেত, আগে ছিল ফ্লপি ডিস্ক, মাত্র কয়েক কিলোবাইট ডাটা রাখা যেত, এখন কিন্তু টেরাবাইট ডাটা রাখা যায়। এই ডাটা স্টোরেজের মেকানিজম গুলো ইমপ্রুভ করার কারণে ডেটা এখন একটা অমূল্য সম্পদ। আর যেহেতু মেশিন লার্নিং টেকনোলজি আছে, মেশিন লার্নিং টেকনোলজি কিন্তু নতুন না, এটা আগে অনেক আগেই ছিল, প্রায় 1956 এর থেকেই কিন্তু আসলে ছিল। সমস্যা ছিল ডেটা ছিল না, ডেটা ছিল কারণ তখন তো ছিল 2G মোবাইলে। 2G তো আসলে বেসিক্যালি টেক্সট আর ভয়েস, তারপর যখন 3G আসলো তার সাথে ভিডিও, এখন মাল্টি মডেল 5G যখন আসছে, তো এই ডাটার যে তোমার স্টোরেজ এবং জেনারেশন এটা প্রচুর অ্যাভেলেবিলিটি থাকার কারণে এই ডেটাকে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হিসেবে তুমি ব্যবহার করতে পারো। আর সেটা ব্যবহার করতে পারো বিকজ মেশিন লার্নিং গুলো আগে আসলে অ্যাক্টিভ ছিল না, এই ডেটার কারণে এখন সেগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং there will 50 billion smart connected device, সারা পৃথিবীতে 50 বিলিয়ন ডিভাইস, স্মার্ট ডিভাইস, ফর এক্সাম্পল ল্যাপটপ, ডেস্কটপ অথবা তোমার স্মার্টফোন এরকম তোমার আছে।
তো সবগুলাই কিন্তু আসলে তোমার ডাটা কালেক্ট করে, ডাটা শেয়ার করে, ইত্যাদি ইত্যাদি, যেটা হচ্ছে এআই সিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আগে আসলে ছিল না বলে, ডেটা ছিল কিন্তু ডেটা স্টোরেজের টেকনোলজি ছিল না বলে কিন্তু এআইটা বা মেশিন লার্নিংটা এত বেশি আমাদের সামনে আসে না, যেটা লাস্ট 10 যেভাবে আসলে আসে। তো ছাত্রদের জন্য আমি একটা বলি, এই জিনিসটা মনে রাখবা যে অনেকে যেমন এখন আমার এক্সপেরিয়েন্স দেখি 90% স্টুডেন্টরা এখন শুধু এআই মেশিন লার্নিং এর প্রজেক্ট করতে চায়, সিইসি যা ইভেন ইলেকট্রিক্যালের একটা বড় মতো দেখবা মেশিন লার্নিং এর কাজ করতে চায়। কারণটা কি? এই কেসটা কেন? এই কেসটা ডেফিনেটলি সবচেয়ে আমার মনে হয় যে এখানে কাজ করা সোজা। কারণ কি? মেশিন লার্নিং এর সমস্ত অ্যালগরিদম, সমস্ত কোড, সমস্ত ডাটা সেট হচ্ছে ওপেন সোর্স। যখনই একটা অ্যালগরিদম আবিষ্কার হয়, তাই অ্যালগরিদমের কোড এবং ডাটা সেট সাথে সাথে অনলাইনে পাওয়া যায়। কারণ ছেলেমেয়ে যদি মোটামুটি খালি পাইথন জানে, তাহলে সবকিছু তো অনলাইনে আছে, সেটা এনে নিজের সিস্টেমে রান করে কিছু একটা রেজাল্ট পাওয়া যায়। কয়েকটা কমেন্ট লিখলেই দেখবা সেখানে আরো ডিসিশন রিকল যে স্কোরগুলো লাগে সব আসলে দিয়ে দেয়। যার ফলে বলতে গেলে আসলে সেখানে তেমন কিছুই করার প্রয়োজন হয় না। কিন্তু এর অর্থ হচ্ছে তুমি মেশিন লার্নিং কিছুই জানো না, তুমি সেটাকে ব্যবহার, কোডটাকে ব্যবহার করতে পারো, সেটা একটা ইন্টারনেট চ্যানেল পাইথন এখন পারে। তো তার মধ্যে আর তোমার ইঞ্জিনিয়ারের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নেই। কারণ এই মেশিন কিভাবে আসলে কাজ করে, ইন্টারনাল মেকানিজমটা কি, এটা ইন্টারপ্রিটেশনটা কি, এটা যদি তুমি না জানো বা না পারো, বা এই মডেলটাকে মডিফাই করার ক্যাপাসিটি না হয়, তাহলে আলটিমেটলি আসলে এটা ব্যবহার করে কোনো লাভ নাই। খুব বেশি কিন্তু তোমার আসলে, তো এটা কিন্তু খুব বেশি লাভ। তো তুমি যখন ইউজ করবা, তিনটা ইম্পর্টেন্ট থিং মনে রাখবা। এই তিনটা জিনিস যদি তুমি না জানো, তাহলে মেশিন লার্নিং এ যাওয়ার দরকার নেই। যে কোনো প্রবলেম কিন্তু তুমি ট্র্যাডিশনাল ভাবে সলভ করতে পারো, প্রবলেম সলভ করলে হলো। মেশিন লার্নিং প্রবলেম সলভ করতে হয়, যে প্রবলেমটা আরো ক্রিয়েটিভলি, আরো কম সময়ে, আরো অপটিমাল আর বেটার সলিউশন জন্য মেশিন লার্নিং ইউজ করতে হয়। কিন্তু বলো এই মেশিন লার্নিং কখন ইউজ করো বা এআই কখন ইউজ করবা, অবশ্যই প্রবলেমটা কমপ্লেক্স হতে হবে। অর্থাৎ বলি না, মোটা মাত্রে কমান লাগা, মানে ছোট প্রবলেমের জন্য বড় টেকনোলজি ইউজ করতে দরকার না। কারণ মেশিন লার্নিং এর বড় সমস্যা হচ্ছে তোমার হাই কম্পিউটিং সিস্টেম আপনার দরকার হয়, এক্সপেন্সিভ সিস্টেমের দরকার হয়, এবং প্রচুর পরিমাণে ডেটা দরকার হয়। এই ডেটা কালেক্ট করা, সংগ্রহ করা, এটা একটা বিশাল ঝামেলার বিষয়। এরপরে যদি ছোট প্রবলেম হয়, তুমি ট্রেডিশনাল পদ্ধতিতে সলভ করো। আর যদি কমপ্লেক্স প্রবলেম হয় এবং তুমি যদি মনে করো তোমার কাছে পর্যাপ্ত ডেটা আছে, তাহলেই শুধুমাত্র তুমি মেশিন লার্নিং ব্যবহার করো, আদালত দরকার নেই। তো একটা হচ্ছে তোমার ডেটা তোমার থাকতে হবে, ডেটা আছে কিন্তু তোমার কাছে সেই ডেটা থেকে ইনফরমেশন কিভাবে বের করতে হবে এই টেকনোলজি তুমি জানো, তাহলে তুমি সেটা ইউজ করতে হবে। তুমি বের করলা, কিন্তু সেই ইনফরমেশন গুলো দিয়ে যেই মডেলটাকে ট্রেন করা বা সেই মডেলগুলো সম্পর্কে যদি তুমি না জানো, তাহলে আসলে তুমি এবারে খারাপ মডেল ইউজ করলে ভালো পারফরম্যান্স আসবে না। তোমাকে অবশ্যই ডেটার মডেলগুলো ইউজ করতে হবে। এখানে কিছু বিষয় এখানে আছে। তো মেশিন লার্নিং বেসিক্যালি তোমার ডাটা সেটের উপর ডিপেন্ড করে। তোমরা যদি কেউ মেশিন লার্নিং এর কোর্স এর নাম অবশ্যই শুনছো, কোর্স এর যদি করে থাকো, আর যদি নাও করে থাকো, ভবিষ্যতের জন্য হলেও অ্যাট লিস্ট একটা দুইটা কোর্স তোমাকে করে ফেলতে হবে। তাহলে দেখবা যে নিজের মধ্যে একটা শক্তি অনুভব করতে না, কিছু জিনিস তুমি পারো। এবং আমি খুব বিট করে বলছি, এটা ছাড়া কোনো বিকল্প নাই। তুমি বইয়ের থেকে পাস করো, জুয়েল থেকে পাস করো, আর ট্রেড ইউনিভার্সিটিতে পাস করো, কলেজ থেকে পাস করো, যদি কম্পিউটার সায়েন্সের থেকে পাস করো বা নিজেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার দাবি করো, তোমাকে মেশিন লার্নিং জানতেই হবে। ভবিষ্যতে তুমি যেই জায়গায় কাজ করো, যে কোনো সেক্টরে কাজ করো, তোমাকে কিন্তু এখন এটা হচ্ছে সব রোগের ওষুধের মতো। এই টেকনোলজি না জানলে তুমি কোথাও গিয়ে সফলতা আসতে পারবে না। তো এটা শেখার জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে এই দুইটা কোর্স আছে। ছাত্রদের জন্য বেশিরভাগ সময় এটা ফ্রি, বা লাগলো $20 লাগে। এটাতে সহায়তা নিয়ে এনরোল করে ওটা সিস্টেমেটিক যদি মোটামুটি শিখতে পারো, তাহলে দেখবা যে তুমি অনেক কিছু ডেভেলপ করতে পারছো। তোমার মধ্যে একটা আলাদা একটা এনার্জি, একটা শক্তি তুমি ফিল করবে অ্যাজ ইঞ্জিনিয়ার। তো এনডিএনজির এখানে কিছু কমেন্ট এখানে আছে যে ডাটা অবশ্যই থাকে, কিন্তু ডাটা কোয়ালিটি ডাটা লাগে যদি কোনো মেশিন লার্নিং বা টেকনিক্সকে বানাতে চাও। এবং অবশ্যই সেখানে তোমার এই ডাটা সেটের জন্য তোমাকে প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হবে। কারণ তুমি যে প্রবলেমের সলিউশন করতে চাও, বাংলাদেশের ট্রাফিক প্রবলেম একটা বড় সমস্যা, এটা সলিউশন করতে চাও, কারণ এই ডাটা তো আর থাকবে না। ডাটা যেহেতু নতুন প্রবলেম, তোমার দেশের প্রবলেম, ডাটা তোমাকে বানাইতে হবে।
যে ডাটা বানানোটা কিন্তু অনেক কষ্টকর সময় সাপেক্ষ বিষয়। সেই জন্য অ্যাকর্ডিং টু এনটিএস বিষয় বলছে যে 80% একটা কাজ যদি 100% সময় লাগে, 80% সময় তোমাকে ডেডিকেটেড করতে হবে ফর ডেভেলপিং এ কোয়ালিটি নয়েজ ফ্রি এরর ফ্রি ডাটা। আর বাকি 20% কোডিং, আর কোডিং এর তেমন কিছু করার নাই, কোডিং সবই अवेलेबल আছে, সমস্ত অ্যালগরিদম কোডিং কিন্তু তোমার ওপেন সোর্স আছে, খালি নাই কি ডাটা নাই। কারণ তোমার প্রবলেম ডাটা তোমাকে ডাটাটা ঠিকঠাক ভাবে মানে না, সেই ডাটা দিয়ে মডেল আছে, মডেলকে তুমি ট্রেন করে ফেলো, তারপরে তুমি এটাকে ডিপ্লয় করে দাও, দেখো যে এখান থেকে তুমি মোটামুটি ভালো একটা অ্যাকুরেসি তুমি পাবে। এবং সেই অ্যাকুরেসিটা বেসিক্যালি আলটিমেটলি তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে সেই প্রেডিকশনের উপরে, আউটপুটের উপরে তুমি আসলে কোন ধরনের সিদ্ধান্ত ফাইনালি তুমি নিবা। তো তোমার কাজটাকে সে সহজ করার জন্য বেসিক্যালি আসলে এআই আসলে এআই কিন্তু এরকম না যে সে হচ্ছে আলটিমেট সিদ্ধান্ত কিন্তু সে দিবে না, আলটিমেট সিদ্ধান্ত কিন্তু দিতে হবে আসলে ইঞ্জিনিয়ারের। কিন্তু যেই কাজটা তোমার করতে 1 মাস লাগতো সেটা তুমি এখন 1 মিনিটে করতে পারো। এবং ফাইনালি ওইটা তোমাকে হেল্প করবে, কিন্তু আলটিমেট সিদ্ধান্ত কিন্তু তোমাকে নিতে হবে। মানে তোমার এফিশিয়েন্সি বাড়ানোর জন্য আসলে এই মডেল ইউজ করতে হয়। এখানে আরো কিছু ইনফরমেশন আছে, লিংকে গেলে স্লাইডটা দিয়ে দেব, কিভাবে তোমার ডাটা প্রিপেয়ার করতে হয় মেশিন লার্নিং এর জন্য কিছু টিউটোরিয়াল আছে। আচ্ছা, এখন ভালো ডেটা আছে, কিন্তু ডেটার মধ্যে কি আছে এইটা মেশিনকে বলতে হবে। মানে ডেটা কিন্তু মেশিন বোঝে না, কম্পিউটারটা বুঝছে, এটাকে অ্যানালগ বা ডিজিটাল সিস্টেম, এখানে কতগুলো ভিতরে হার্ডওয়্যার আছে। এই সিস্টেম কিভাবে আসলে ইনফরমেশন বুঝতে হলে তাকে ওই যে আমরা বলি না ডিজিটাল কম্পিউটার ডিজিটে কনভার্ট করতে হবে, মানে 01 এ কনভার্ট করতে হবে। তাহলে 01 এ যে কনভার্ট করবে সেই কনভার্সনের কাজটা শুরু করতে হবে ফিচার এক্সট্রাকশনের জন্য, সেটাকে বলে কিছু ডেটা থেকে ভ্যালুয়েবল মিনিংফুল ইনফরমেশন বের করা। সেই ভ্যালুয়েবলটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড পদ্ধতিতে রিপ্রেজেন্ট করতে হবে, যেটা কম্পিউটার বোঝে, হার্ডওয়্যার বোঝে। কারণ হার্ডওয়্যার বুঝে কি আর 01, তাহলে 01 এর একটা প্যাটার্ন তোমাকে আসলে বের করতে হবে। এখন কিভাবে বের করবা তার জন্য অনেক অ্যালগরিদম আছে। তাহলে বলে কোন অ্যালগরিদমটা ব্যবহার করব এটার কোনো একটা আনসার নেই। কারণ কোন অ্যালগরিদম কাজ করবে এটা ডিপেন্ড করে ডেটার উপরে। এক ডেটার জন্য একটা অ্যালগরিদম ভালো, তার মানে তোমাকে যেগুলো প্রমিসিং অ্যালগরিদম আছে সবগুলোকে এক্সপ্লোর করে দেখতে হবে যে তোমার ডাটা সেটের জন্য, তোমার প্রবলেমের জন্য কোন ফিচার এক্সট্রাকশনটা বেটার কাজ করে। যেটা বেটার কাজ করে সেইটা তুমি ফিচারটা করবে, ফিচারটা কি করবা, ফিচারগুলো এখন পাঠিয়ে দিবা মেশিন লার্নিং অ্যালগরিদমের মধ্যে। মেশিন অ্যালগরিদম কি করবে, এটা যদি সে শিখবে, এটা হচ্ছে তার শিখবে, তো যত ভালোভাবে শিখবে, ডাটা যদি ভালো হয়, ফিচার যদি ভালো হয়, শেখা যদি ভালো হয়, তাহলে মনে করো যে এইটা দিয়ে পরবর্তীতে তুমি বেটার একটা সিস্টেম ডেভেলপ করতে পারবে। তো তারপরে সব অ্যালগরিদম ইজ পসিবল টু সলভ সেম টাইম ইউজিং ডিফারেন্ট অ্যালগরিদম। তো যে একই কাজ অনেক অ্যালগরিদম আছে, কিন্তু কোন অ্যালগরিদমটা ভালো, তাহলে এখানে উত্তর একই, যে এটা আগে থেকে বলা খুব মুশকিল যে আসলে এই ডাটা সেটের জন্য, এই প্রবলেমের জন্য কোন অ্যালগরিদমটা ভালো হবে, এটা কোনো উত্তর না। তার মানে তোমাকে ইনস্টেড অফ যত মডেল আছে সবগুলোই ব্যবহার করে দেখতে হবে যে আসলে কোনটা ভালো। যেটা ভালো তুমি টেস্ট করে পাবা, সেটাই ফাইনালি তুমি আসলে ডিপ্লয় করবে। তো এই তো কোয়ালিটি অফ দ্য ডাটা সেট, যদি কোয়ালিটি যদি ডাটা সেটটা ভালো হয়, ফিচার যদি ভালো হয়, তো তারপরে তোমার the ML powered system can become better at a given task than a human. তাহলে ভালোভাবে যদি ট্রেন করতে পারো, তাহলে সেই সিস্টেমটা মানুষের চাইতেও যে কোনো কাজ, একটা কাজ ভালোভাবে করতে পারবে। এবং তার একটা প্রমাণ তোমরা এই লিঙ্কে গেলে পাবা। এখানে হচ্ছে একটা এক্সাম্পল, একটা রিপোর্ট আছে, এখানে একটা তোমার নিউজ একটা আছে। এখানে হচ্ছে মেশিন লার্নিং অ্যালগরিদম accurately identified patient with cancer who were at risk of 6 month mortality। মানে ক্যান্সারের পেশেন্ট তার 6 মাস বাঁচার সম্ভাবনা আছে কিনা, আগামী 6 মাস বাঁচবে, এইটা এই সিস্টেমটা 100% অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে হবে ডেটার উপর বেস করে। অনেক সময় ডাক্তাররাও কিন্তু এটা বলতে পারে না। তারপরে অনেক কিছু আছে, হয়তো এখানে অনেক কিছু শুরু করে আমি যাচ্ছি না, বাট ডেটার উপর বেস করে যদি ফর্মুলা চেক করা যায়, অনেক ক্ষেত্রেই অনেক কাজ মানুষের চাইতেও বেশি ভালোভাবে করতে পারে। যা খেয়াল রাখতে হবে, সেই ডাটা যেটাকে আমরা সাধারণত গোল্ড স্ট্যান্ডার্ড, এই ডাটাটা এরকম পিওর ডাটা, যেটাকে গোল্ড স্ট্যান্ডার্ড ডাটা বলা হয়। এই গোল্ড স্ট্যান্ডার্ড ডাটা কিন্তু পাওয়াটা বা বানানো এটা একটা কঠিন সমস্যাপূর্ণ বিষয়, এবং প্রচুর পরিমাণে এক্সপার্টিস এখানে আসলে লাগে। যেই কেউ চাইলে কিন্তু আসলে ধরনের ডাটা বানাইতে পারে। আচ্ছা, এখানে দেখো যে এখন রিসেন্টলি অনেক ইন্টারেস্টিং তোমার অ্যাপ্লিকেশন কিন্তু
অলরেডি আছে, যেখানে এআই এবং মেশিন লার্নিং আসলে ব্যবহার করা হয়। সাউন্ড বেরোচ্ছে এখান দিয়ে সাউন্ড সাউন্ড তো ফুল স্যার স্লাইড আছে ল্যাপটপ থেকে সাউন্ড বেরোচ্ছে ল্যাপটপ থেকে সাউন্ড আসছে ল্যাপটপ থেকে আসছে স্যার সাউন্ড স্যার স্পিকার থেকে তার টানিয়ে লাগে আচ্ছা, এখানে যেটা আছে এটা একটা ছোট রোবট, এটার নাম হচ্ছে আসলে কদম, একটা রোবট, এবং সে বুঝতে পারে যে তার আসলে কি ব্যাপারটা কি কোন জায়গায় গিয়ে তাকে থামতে হবে, এরকম কিছু বুদ্ধিমত্তা তার মধ্যে আসলে আছে, যেটা আসলে তোমার এআই মেশিন লার্নিং ব্যবহার করে তৈরি করা হয়। এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন অলরেডি তোমার অ্যাভেলেবেল আছে। তো এগুলো হচ্ছে তোমার বেসিক্যালি রিসার্চ পর্যায়ে আছে, পরবর্তীতে হয়তো কমার্শিয়ালি আরো বড় রোবট হয়তো তৈরি করা যাবে। অটোনোমাস কারের তো কথা শুনছো, তোমার অনেক দেশে কিন্তু আছে, দুবাইয়ে আছে। গত বছর আমি কানাডা গেছিলাম, সেখানেও আমি নিজে যে অটোনোমাস গাড়িতে চড়ে আসছি, এবং সত্যিকার এখানে আসলে কোনো ড্রাইভারের দরকার হয়, গাড়ি নিজেই করছে, খালি তোমার কমান দিয়ে দিলে যে জায়গাতে যাবো ওই লোকেশনে যাবো, সে তার মতো করে সবচেয়ে অপটিমাল রোড বা ট্রাফিক জ্যাম কম রাস্তা দিয়ে গিয়ে তোমাকে গন্তব্যে পৌঁছে দিতে পারে। তো এটা হয়তো আস্তে আস্তে অনেক দেশে তোমার চালু হবে রোড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু অনেক আঁকা বাঁকা রাস্তা, বাট যে মানে নিজেরা যে কিন্তু ড্রাইভ করতে পারে। তো সকল দেশে হয়তো এগুলো এখন অ্যাপ্লিকেবল না, বাট হয়তো নেক্সট 20 ডেজে দেখা মোটামুটি ড্রাইভার নামে চাকরি আছে, ড্রাইভার বলতে কোনো চাকরি আছে, কারণ এই ধরনের কাজ অটোনোমাস কাজ ওই চাকরি সব পৃথিবী থেকে ওই চাকরি হারাই। তো এবং রাতেও সে ড্রাইভ করতে পারে, এবং যেখানে ভিডিও শেষের দিকে আছে সে মাউন্টেনে আঁকা বাঁকা রাস্তা থেকে ওই জায়গাটাও মোটামুটি পারফেক্টলি ড্রাইভ করতে পারে। অনেক ইন্ডাস্ট্রিতে তোমার ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং হয়, সেগুলো কিন্তু সবগুলি রোবোটিক কথা, মানুষ কিন্তু কাজ করে না, আগের মতো না। তো সেক্ষেত্রে এরকম কমপ্লেক্স অনেক কিছু সে ধরতে পারে, গ্র্যাব করতে পারে। সে আমাদের বোতলের চিপি লাগাই না, একটার সাথে আরেকটা ব্লক, ওগুলো সে শুধু পারফেক্টলি আসলে করতে পারে। এখানে সাউন্ড নাই, তোমরা তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের নাম অ্যালেক্সার নাম তো শুনছো, তাই না? অ্যালেক্সা যে এরকম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেগুলো তোমার ইমোশন প্রডিউস করতে পারে, বা তোমার ইমোশন দেখে মুখ এক্সপ্রেশন দেখে তোমার মুড দেখে সে বিভিন্ন কিছু কৌতুক পরিবেশন করতে পারে, গান পরিবেশন করতে পারে, এরকম অনেক কিছু আসলে সে করতে পারে। আগের এক্সাম্পল তো এখানে যেমন তোমার কিছু কমপ্লেক্স পার্টস, বিভিন্ন পার্টস আসলে স্টিমুলেট করার মতো ক্যাপাসিটিও কিন্তু আসলে তোমার এই রোবটগুলোর আছে। এখানে দেখতে পাচ্ছ যে বোতলের ছিপি লাগানো বা বন্ধ করা, এগুলো সবই আছে। আচ্ছা, এখানে তোমার সাউন্ড থাকলে নিজের দেখবা, এখানে দেখবা যে যদি কখনো
আলিফা দিলে তো ফুটফুট শব্দ এটা কিন্তু এক ধরনের সিম্ফনি তৈরি করে। অনেক সময় আমরা চেয়ারের মধ্যে এরকম গান বাজনা করি আর চেয়ারের মধ্যে গানের এক একটা কিন্তু এক এক রকম সাউন্ড, এবং আমরা মানুষের ব্রেন কিন্তু বুঝতে পারে কোনটার সাউন্ড আসলে কি। ঠিক সেরকম ভাবে এই যে গ্লাসের মধ্যে পানি রেখে যখন তোমার এরকম করে অদ্ভুত এক সুন্দর একটা মিউজিক্যাল হারমোনিয়াম তৈরি হয়। তাহলে বুঝা যাচ্ছে এটা কিন্তু এত ইজি কাজ না। এই গ্লাসের মধ্যে পানি রেখে ওইখান থেকে একটা শব্দ একটা সুন্দর একটা সাউন্ড বের করে নিয়ে আসে, অনেক পারফেকশন দরকার, কারণ একটু জোরে বললে কিন্তু গ্লাস ভেঙে যেতে পারে। এটা ঠিক সিমিলারলি এই যে রোবোটিক আর্টটা কিন্তু ওই একই জিনিস কপি করেছে বানাতে পারে। তো সাউন্ড শুনতে পারলে বুঝতে পারছেন খুব চমৎকার একটা সাউন্ড। ওকে, তো এগুলো আমি অলরেডি বলছি যে তাহলে এতদিন আগে যদি মেশিন লার্নিং থেকে থাকে তাহলে এতদিন আমরা জানলাম না কেন? আমরা তো জানছি না, আমাদের সিনিয়ররা জানে না মেশিন লার্নিং ছিল, কিন্তু এতদিন আমাদের সামনে খুব বেশি আসে নাই। বিকজ যেটা বললাম, মেশিন লার্নিং এর জন্য প্রধান শব্দ হচ্ছে ডেটা, মেশিন লার্নিং এর ফুয়েল হচ্ছে ডেটা। এতদিন যাবত আসলে ডেটা তোমার প্রডিউস হতো না বিকজ অফ টেকনোলজি, কারণ 2G 3G 4G না আসার আগ পর্যন্ত, স্মার্ট ডিভাইস না হওয়া পর্যন্ত ডেটা আসলে এত বেশি ডাটা প্রডিউস হতো না। এখন যেহেতু সবই স্মার্ট ডিভাইস, তাছাড়া কি ডাটা স্টোরেজের যে মেকানিজম, ডাটা রাখতে হবে। এখন যেমন ক্লাউড সার্ভার আছে, মোটামুটি হার্ড ডিস্কের সাইজও কিন্তু এখন টেরাবাইটের, পেন ড্রাইভে অনেক ডাটা রাখা যায়। সো এই স্টোরেজ মেকানিজম উন্নত হওয়ার কারণে বেসিক্যালি আসলে এই বিষয়টা সামনে আসছে, যেটা এতদিন মেশিন লার্নিং এর যে আসলে পাওয়ার ছিল, শক্তি ছিল, এটাকে এক্সপ্লোর করা যায় নাই বিকজ অফ ডাটা। এখন যেহেতু ডাটা অ্যাভেলেবিলিটি আছে, ডাটাকে রাখা যায়, স্টোর করা যায়। ইভেন পার্সোনাল পর্যায়ে আমি যেটা ডেস্কটপেও আমার ল্যাপটপেও অনেক ডাটা আমি রাখতে পারি। এখন যে পোর্টেবল যে হার্ড ডিস্ক, সেগুলো কিন্তু মোটামুটি 10 টাকা পর্যন্ত পাওয়া যায়। তার মানে প্রচুর ডাটা কিন্তু এখন আমি চাইলে আমার কম্পিউটারে সিমুলেট করতে পারি। এটা হচ্ছে আরেকটা হচ্ছে কম্পিউটিং পাওয়ার। আগের যে কম্পিউটারগুলো ছিল সেগুলোর স্পিড, এখনকার কম্পিউটার স্পিড কিন্তু অনেক বেশি, অনেক হাই ক্যাপাসিটি। এখন তোমার জিপিইউ বেস ডেস্কটপ এবং ল্যাপটপ কিন্তু বেশি পাওয়া যায়, যেটা আসলে সম্ভব ছিল না আগে, যদিও একটু এক্সপেন্সিভ, বাট এখন কিন্তু পাওয়া যায়। আর একটা হচ্ছে অ্যালগরিদম, প্রতিনিয়ত যে তোমার নিউরাল নেটওয়ার্ক ডেভেলপ হচ্ছে, এই যে অ্যালগরিদমের যে একটা ক্যাপাসিটি, যেমন জিপিটি মডেল, যেগুলোতে চ্যাট জিপিটি বানানো হচ্ছে, বা বার্ড মডেল বানানো হচ্ছে গুগলের, অথবা ভোট আরেকটা মডেল আছে, ওটা আরেক ধরনের। এখন যেমন তোমার ডিপসেক আছে, সবগুলো কিন্তু বেসিক্যালি ডিপ লার্নিং হচ্ছে। এই অ্যালগরিদম আর ইনোভেশনের কারণেও কিন্তু আসলে এটা আমাদের কাছে পপুলার। পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রি 4 এর কথা জানি, অনেক কথাবার্তা ইন্ডাস্ট্রি 4 এ হয়েছে। তো ইন্ডাস্ট্রি 4 এর যত টেকনোলজি আছে তার সবগুলাই কিন্তু বেসিক্যালি এআই বেসড টেকনোলজি, এবং এখানে কিছু ইম্পর্টেন্ট টেকনোলজি যেমন আইওটি, তারপরে রোবোটিক্স, বিগ ডাটা, 3D প্রিন্টিং, 5G, এই ম্যাক্সিমাম টেকনোলজি কিন্তু আসলে কি টেকনোলজি হিসেবে এআই তোমার ব্যবহার করা হয়, এবং এআই কে স্মার্ট বানানোর জন্য মেশিন লার্নিং হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে আরো কিছু কথাবার্তা বলা আছে যে আসলে মেশিন লার্নিং বা এআই ব্যবহার করলে কি হবে। ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপক অ্যাডভান্টেজের মধ্যে দিয়ে যাবে, যেমন তাদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, তাদের ম্যানুয়াল হিউম্যান যে এরর এটা অনেক কম হবে, এটা তাদের প্রোডাক্টিভিটি যে কস্ট আছে সেটা অপটিমাইজ করা সম্ভব হবে। হিউম্যানরা যারা রেগুলার বা নন রিপিটিটিভ যে কাজ আছে এখান থেকে তাদেরকে সবাই আরো বেশি ইন্ডাস্ট্রির কাজে মানুষদেরকে নিয়োজিত করা যাবে। তুমি চাইলে কনজিউমার বেস বা কাস্টমার বেস প্রোডাকশন তৈরি করতে পারবা। তুমি যখন নাইকি বা এডিডাসের তোমার জুতা বানানোর জন্য বিখ্যাত, ওদের ওয়েবসাইটে যাও, তুমি নিজের মতো করে জুতা অর্ডার দিতে পারবা, যে আমার জুতাটা এরকম চাই, এখানে লাল কালার, এখানে নীল কালার, তুমি কাস্টমাইজ। যে কোনো ইউজার তার ক্লায়েন্ট তার নিজের মতো করে তার প্রোডাক্টটা ডেলিভারি অর্ডার দিবে, এবং সেটা দিয়ে আসলে কোম্পানি তাকে ডেলিভারি করতে বাধ্য, কারণ এখন এআই টেকনোলজির কারণে এটা কিন্তু সম্ভব। একসময় কিন্তু সম্ভব ছিল না, একসময় হচ্ছে ইন্ডাস্ট্রি এরকম বানাইতো, সেটাই আসলে ওখানে কাস্টমারের চয়েস আসলে কোনো বিষয় ছিল না। আর পাশাপাশি সুপারভিশন, ইন্সপেকশন, মডিফিকেশন, মনিটরিং, তুমি চাইলে আমেরিকাতে বসো ইন্টারনেটের মাধ্যমে বা আইওটির মাধ্যমে বা গভর্নমেন্টের এজেন্সির মাধ্যমে, কিন্তু ওইখানে বসে তোমার এই দেশের কোম্পানি তুমি মনিটর করতে পারো, সুপারভিশন করতে পারো। কোভিডের সময় তো আমরা দেখছি
মানুষ কিন্তু ঘরে বসেই কিন্তু তার দৈনন্দিন কর্মকাণ্ড অফিসের কর্মকাণ্ড কিন্তু ম্যানেজ করতে হবে। পৃথিবীর অনেক দেশে কিন্তু এখনো দেখবা যে ওয়ার্ক ফ্রম হোম এই কনসেপ্ট কিন্তু আসলে আছে, কারণ অনেকে যারা ফ্রিল্যান্সিং করো তারা তো জানো আমেরিকার অনেক কোম্পানি তোমরা কিন্তু বাংলাদেশ থেকে এখন করছো, তার মানে রিমোটলি অনেক কিছু আসলে করা সম্ভব। এই টেকনোলজিগুলো বিশেষ করে আইওটি, বিগ ডেটা আর এআই মেশিন লার্নিং থাকার কারণে পুরো জিনিসটা এখন হয়ে গেছে আসলে ক্লাউড বেস। এবং সেখানে কাজ করার জন্য তোমার ফিজিক্যালি ইন্ডাস্ট্রিতে যাওয়ার দরকার নাই, তুমি এখান থেকে বসে তোমার ঘরের ফ্যানের সুইচ অফ করতে পারবে, অন করতে পারবে, দেখো যেটা করতে পারবে, রিমোটলি আসলে করা সম্ভব। এটা কিন্তু আগে আসলে ছিল। তো এরকম অনেক কিছু স্বপ্নই আসলে বিজ্ঞানীরা দেখা শুরু করছিল, বাট এই এআই মেশিন লার্নিং বা এই ডেটা সিস্টেমটা ঠিকভাবে ডেভেলপ হয় নাই বলে অনেক কিছু করা সম্ভব ছিল না। বাট যখনই এটা তোমার ডেভেলপ হয় এখন কিন্তু অনেক কিছুই আসলে আস্তে আস্তে কিন্তু বানানো সম্ভব। এখন দেখো এই যে একটা রোবট, জাপান বা চায়নাতে গেলে তোমরা দেখবে অনেক জায়গায় এরকম রোবট আছে। আমাদের দেখছো না দোকানে গেলে কিছু পুতুল আছে, ঈদের সময় দেখা যায় গেলে দেখছো না মার্কেট গুলোতে গেলে কিছু পুতুল বানানো আছে, মানে একটা রোবটিক আর্ট, সে আসলে এটাই পারে, তার জন্য কোনো এক্সপ্রেশন নাই। কিন্তু দেখো এটা একটা রোবট, এবং তার দেখতে কিন্তু পুরোটা অনেকটা তোমার হিউম্যানের মতো, এবং তার কিন্তু কিছু বেসিক কিছু এক্সপ্রেশন, সে হাসতে পারে, সে তাকাইতে পারে, সে চোখে যে এক্সপ্রেশন সেটা সে প্রডিউস করতে পারে। তো তোমার এগুলো হচ্ছে তুমি ইনফরমেশন বুঝে দেখবা, বিভিন্ন জায়গায় দেখবা যে তোমার ইনফরমেশন জানার ইনফরমেশন বুঝে এরকম কিছু লোক থাকে। বড় এয়ারপোর্টে গেলে কিন্তু দেখবা যে লোকেশন জানতে চাও, ওইখানে কিন্তু এখন মানুষ বসে আছে, কিন্তু ওদের দেশে যেহেতু মানুষ কম, মানে ইয়ার মানুষের সংখ্যা খুব কম, সেই জন্য তারা চিন্তা ভাবনা করছে ওই সমস্ত জায়গাগুলোতে রোবটকে বসাই। তাহলে বসাইতে গেলে রোবটের আসলে মানুষের মতো বৈশিষ্ট্যগুলো তাদের থাকতে হবে, এই জন্য এটাকে মানুষের মতো করে আসলে বানানো হয়েছে। এছাড়া আরো আছে, এটা তো আগে বলছিলাম যে বিপ্লব যে খুব ভালো দাতা করতে পারে, মানুষের এখন স্পিচ রিকগনিশন, তোমার যখন গুগল ম্যাপে দেখবা গুগলে কিন্তু ম্যানুয়ালি স্পিচ দিয়েও কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া যায় নেভিগেশন। মিউজিয়াম গাইড রোবট, এটা এরকম একটা বাইক, বিশেষ করে মিউজিয়ামে যখন তুমি বিভিন্ন জিনিস দেখতে যাও তখন আসলে গাইড লাগে, কারণ কোনটা কোন জায়গায় আছে এবং গাইড কি করে এক্সপ্লেইন করে যে এইটা হচ্ছে এই জিনিস, এটি এত সালে হয়েছিল ইত্যাদি ইত্যাদি। তো এখন কিন্তু উন্নত দেশে যেহেতু আসলে বড় সমস্যা হচ্ছে মানুষ কম, সেই জন্য তারা সেখানে রোবট তোমাকে গাইড করে নিয়ে যাবে এবং নিয়ে এক্সপ্লেইন করবে এটা হচ্ছে এই জিনিস এই জিনিস এই জিনিস, যেটা আসলে মানুষ করতো সেই কাজ এখন রোবট দিয়ে আসলে করা যায়। অনেক জায়গায় আমরা আগে বলছি যে আসলে মঙ্গল গ্রহে তো এখন পর্যন্ত মানুষ যেতে সম্ভব হয় না, কিন্তু 2003 সালে কিন্তু আমরা রোবট কিন্তু এখানে পাঠিয়ে দিচ্ছি, স্টিল এখনো কিন্তু সেখানে রোবটই অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পৃথিবীতে দিচ্ছে, এবং হোপফুলি বিজ্ঞানীরা আশা করছে ভবিষ্যতে মঙ্গল গ্রহ হয়তো পৃথিবীর মতনই মানুষের আরেকটা অল্টারনেট ডেস্টিনেশন আসলে হইতে পারে। এক সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যে পরিমাণ মানুষ আসলে পৃথিবী এত মানুষকে রাখার জন্য ক্যাপাবল না। কিছু মানুষকে অবশ্যই মাইগ্রেট করতে হবে। এখন সেটা কি সমুদ্রের নিচে করবে নাকি চাঁদে করবে নাকি মঙ্গল গ্রহে করবে সেটা আসলে সময় বলে দেবে। চাঁদে যেমন এখন অনেকে রেস্টুরেন্ট বানানোর জন্য অলরেডি কিছু প্রজেক্ট কিন্তু আছে, মঙ্গল গ্রহেরটা এখনো ফাইনাল না, বাট মঙ্গল গ্রহের পরিবেশ প্রাথমিক ডাটা বলে যে এটা অনেকটা পৃথিবীর মতো, হয়তো বা এটা একটা অল্টারনেট, হয়তো ভবিষ্যতে সেটা পাওয়া যাবে। সো সেই সমস্ত জায়গায় কিন্তু রোবট, যেটা বলছিলাম পানির নিচে কিন্তু আরো বিশাল একটা জায়গা আছে পৃথিবীর চাইতেও, আর পৃথিবীর কিন্তু তোমার বেশিরভাগ অংশ কিন্তু পানি, মাটি কিন্তু কম। তো পানির যে এরিয়া সেখানে কিন্তু সাগরের এরিয়াতে অনেক হয়তো স্কোপ থাকতে পারে, সেটা কিভাবে ব্যবহার করবো সেটা কিন্তু আসলে এক্সপ্লোর করা সম্ভব। হিউম্যান রোবট অনেক জায়গায় তোমার হিউম্যান রোবট আসলে ব্যবহার করা যাচ্ছে। আর আরেকটি ইম্পর্টেন্ট, স্টিফেন হকিং এর কথা তোমার নাম শুনছো, জানো যে উনি একজন প্রতিবন্ধী মানুষ, উনি কথা বলতে পারতো না, কিছু করতে পারতো না, কিন্তু ওনার একটা সময় একটা আঙ্গুল শুধু সচল ছিল, এই আঙ্গুলটার মধ্যে দিয়ে কিন্তু উনি অনেক বড় বড় বই লিখে ফেলছেন। তার ব্রেন আর একটা আঙ্গুল, পরবর্তীতে আঙ্গুলটা কাজ করতো না, শুধু ব্রেনটা সব ছিল। একটা কম্পিউটার সিস্টেম যেটা অনেক সময় ব্রেন কম্পিউটার বলে,
একটা কমপ্লেক্স মেসেজ সিস্টেম, এটা তার ব্রেনের সাথে কমিউনিকেট করতে পারতো। ব্রেন নিজের চিন্তা করতো, সেটাকে সে টেক্সটে কনভার্ট করেও কিন্তু সে অনেক প্রবন্ধ বিখ্যাত জানে। তো এটা কিন্তু তোমার এআই মেশিন লার্নিং এর কল্যাণে কিন্তু সম্ভব। অনেক হাসপাতালে তোমার রোবট ইউজ করা হয় নার্স হিসেবে। তোমরা জানো যে মানুষ যদি খুব মোটা হয় তাহলে একজন মানুষের পক্ষে এক জায়গা থেকে নিয়ে দূরে তো তাকে ব্যাডে শোয়াই তবে এটা হয় না। কিন্তু এই রোবটগুলো অনেক ওয়েট করতে, এটা হচ্ছে রোবটকে একটা লিস্ট দিয়ে পাঠাই দিলে যদি বাজার করে নিয়ে আসে, নিজেকে বাজার করে নিয়ে আসতে পারে, কারণ কপিং রোবট বলা হয়। এটা তো বুঝতে পারছো, এটা একটা ডগ প্যাট রোবট, দেখতে অনেকটা জেনুইন ইয়ার মতো বানানোর চেষ্টা করা হয়েছে। এইখানে যেগুলো এগুলো কিন্তু কোনোটাই আসলে রিয়েল ছবি নয়, সবগুলো কিন্তু রোবোটিক ছবি। ব্রাইডাল শো তোমরা দেখতে, তাই না? প্রায় কিন্তু বড় বড় হোটেলে ব্রাইডাল শো হয়, মানে কি বলে যে বিবাহের ড্রেস পরে যায়, অনেক মডেল শো হয়, বিবাহের পোশাক পরে যায়। এখন তোমার অনেক খুব বিখ্যাত বিখ্যাত মডেল লাগে করে অনেক। তো এইটা হচ্ছে একটা রোবট, একটা কোম্পানি দিয়ে পোশাক পরানো আছে ল্যাপটপে গান সাউন্ডের জন্য এটা সে ডিসপ্লে করতে কারণ অন্য দেশে মনে করে যে মেয়েদেরকে আসলে এই ভাষা উপস্থাপন করাটা খুব বেশি আসলে সামাজিকভাবে মর্যাদা না, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা রোবট, একটা বিখ্যাত একজন চাইনিজ শিল্পী, তার মতো করে বানানো, সে ওর মতো করে ওই শিল্পী স্টেজে যেভাবে গান করে, যেভাবে পরিবেশন করে, এই রোবটটা হচ্ছে বাদ দাও ওই ভিডিও। তার মানে বোঝাই যাচ্ছে যে আসলে অনেক কিছুতেই আসলে এই ধরনের এআই সিস্টেমগুলো কিন্তু আস্তে আস্তে HDMI অডিও আছে। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, শুধু এটাই পারে না, একটা ইন্টারেস্টিং জিনিস। স্যার আমাদেরকে কি বলবেন? আচ্ছা, এখন যে এইটা একটা এখানে লাগাবেন না? এখানে এখানে পোর্টটা নাই। এখানে আছে, পোর্ট আছে।